তুই এখন শুয়ে কেন? আমি তো মানে কি বলবো, তুই শুয়ে কেন? তুই এখন উঠবি পড়তে। তোদের জন্য সারা রাত এখন ঘুমাতে পারিনি সত্যি বলতে। তোদের এই ক্লাস গুছাইলাম, এই ক্লাস গুছাই এখন শুট করতেছি তোদের জন্য। তোদের এই একটা ভিডিওতে তোকে ওয়ান শট ক্লাস যেহেতু বলছি, আমরা একটা ভিডিওতে তোর একদম গ্রামারে যা যা কিছু আছে এই সবকিছু ওভার একটা। তোরা যে এখনই পরীক্ষা দিয়ে আসলি, আমার মতো কি তোরাও কালো দেখতেছিস নাকি? যদি আমি এরকম কালো দেখে থাকি একটা সানগ্লাস পরে, তোরা পরীক্ষা দিয়ে অনেকেই কালো দেখতেছিস তাই না? তো কালোটা কিভাবে সাদা করতে হয় দেখ। আমি যদি এই সানগ্লাসটা চেঞ্জ করে একটা গ্লাস লাগাই তাহলেই দেখ সাদা দেখা যাচ্ছে তাই না? তো তোরাও পরীক্ষাটা অনেকে মন মতো ভাবছিস যে এইভাবে দিয়ে আসবো, এইভাবে লিখবো, সামনের পিছনে অনেক ছলছাতুরি করে লিখে দিয়ে আসবো, প্রিপারেশন কিরকম নিচ্ছি, কিন্তু পরীক্ষাটা ভালো হওয়া চাই। ভাইয়া কিভাবে দেন 1 ঘন্টায় 1 তুড়িতে কিভাবে আমি 100 মার্কের অ্যান্সার করব? অনেক টেকনিক ইউটিউব ফেসবুকে দেখে দেখে তোরা পরীক্ষা দিয়ে গেছিস তাই না? তো এই যে সানগ্লাসটা সাদা করে এখন দেখে আমি সাদা তোদেরকে সুন্দর মতো দেখতে পাচ্ছি। সেমভাবে তোরা ফার্স্ট পার্টে কি করছিস তোরা ফার্স্ট পার্টে আল্লাহ না করুক যে তোরা অনেকেই পরীক্ষা খারাপ করছিস। যা হয়েছে হয়েছে ভাই, এটা বাদ দে। যেটা চলে গেছে সেটা চলে গেছে। এখন আমাদের যে সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্টে কিভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো মার্কস নিয়ে আসা যায়, যে আমি সেকেন্ড পার্টটা পরীক্ষা দিয়ে ফার্স্ট পার্ট সহ কাভার করবো। আমার তো ফার্স্ট পার্টে ভালো হয় নাই কারণ আমি পড়তে পারি নাই। সেকেন্ড পার্টে আমি একটা ভালো মার্কস তুলবো, যে মার্কসটা আমার ফার্স্ট পার্টটাকে একটু গুছিয়ে দিবে, প্রিপারেশনটা মানে রেজাল্টটা আরেকটু ভালো হবে। তো এর জন্য কি হওয়া চাই? এর জন্য একটা সুন্দর গাইডলাইন, যে একদিনেরও একটা রোড ম্যাপ হয়। হ্যাঁ, একদিনেরও প্ল্যান করা যায়। একদিনেরও সুন্দর একটা প্ল্যান করে সেই প্ল্যান অনুযায়ী যদি পড়া যায়, যে এই প্ল্যান অনুযায়ী ফুলফিলভাবে পড়বো, তাহলে দেখবি যে সেকেন্ড পার্ট পরীক্ষাতে 100-র মধ্যে তোরা 90+ মার্কস তুলতে পারবি। 100-র মধ্যে 90+ মার্কস তুলতে পারবি। আমি এই একটা ভিডিওতে তোকে ওয়ান শট ক্লাস যেহেতু বলছি, তার মানে একটা ভিডিওতে তোর একদম গ্রামারে যা যা কিছু আছে এই সব কিছু ওভারঅল একটা ভিউ দিয়ে দিব। যারা এখনো ভালো মতো পড়তে পারিস নাই, যদি এই ভিডিওটা দেখে থাকিস, তাহলে আমি ইনশাল্লাহ আশা করব যে তোর 70 বা 80% প্লাস একটা প্রিপারেশন হয়ে যাবে। জাস্ট আমি যেভাবে বলবো এই একটা দিন সেইভাবে জাস্ট একটু প্রিপারেশন নিয়ে একটু ট্রাই কর, ঠিক আছে? এখন তোমরা সাদা দেখতেছি, তোরা সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়ে চোখে একদম ক্লিয়ার দেখবি, সানগ্লাসের মতো কালো দেখতে পারবি না, ঠিক আছে? ক্লাসটা একটু লং হবে, কিন্তু তোরা ক্লাসটা একটু দেখ, আশা করি ভালো লাগবে এবং নিজের যে ল্যাকিংসগুলো আছে সেগুলো চলে যাবে। তো আমার ফার্স্টে সেকেন্ড পার্টের বিষয়ে কথা বলার সময় আমাদেরকে জানতে হবে যে সেকেন্ড পার্ট যেহেতু গ্রামার নিয়ে একটা হিউজ পরিমাণ আলোচনা আছে, তোদেরকে বলা হয়েছে যে সেকেন্ড পার্টটা হচ্ছে কি, সেকেন্ড পার্টটা হচ্ছে শর্ট সিলেবাস, মানে তোদের পরীক্ষাটাই শর্ট সিলেবাস। কিন্তু ভাই সেকেন্ড পার্টে এসে এগুলো শর্ট সিলেবাস, এই শর্ট টেকনিক খাটাই এখানে হয় না। কেন হয় না? কারণ সেকেন্ড পার্টে তোদের যে 9টা টপিক দিচ্ছে বা 8টা বা 7টা যে টপিকগুলো আছে গ্রামাটিক্যাল টপিক, এগুলো পড়ার জন্য তোকে অনেক কিছু জানতে হয়। তো সেই সব বিষয় আমি গুছাই তোদের জন্য সারা রাত এখনো ঘুমাতে পারিনি সত্যি বলতে। তোদের এই ক্লাস গুছাইলাম, এই ক্লাস গুছাই এখন শুট করতেছি তোদের জন্য, যাতে তোদের পরীক্ষাটা একটু ভালো হয়, যাতে আমার তৃপ্তিটা হয় যে না কিছু স্টুডেন্ট আমাদের একটু হলেও উপকৃত হয়েছে। তো সেই দিক থেকে দেখ, ফার্স্টে আমরা যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে প্রিপোজিশন। ভাইয়া প্রিপোজিশন তো পারি না, প্রিপোজিশনে কিভাবে ফুল মার্কস তুলবো? প্রিপোজিশন তো কিছুই পারি না, কিছুই বুঝি না, সব জায়গায় শুধু ইন টু উইথ এগুলোই বসাই তাই না? তো দেখ, এই প্রিপোজিশন হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা তোকে অবশ্যই মাস্ট বি মুখস্থ করতে হবে, একদম মাস্ট বি মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করে থাকিস তাহলে ওগুলো তোর দ্বারা সম্ভব হবে না। আমি যে বলি যে অ্যাবাইড বাই মানে কি, অ্যাবাইড ইন মানে কি, দেখ বাই এবং ইন এটা জাস্ট 2টা জিনিস, যে প্রিপোজিশন চেঞ্জ করলাম মিনিং চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসগুলো মুখস্থ করতে হয়। যারা বিগত থেকে পড়ে আসে নাই তাদের জন্য টাফ হয়ে যাবে। এই জন্য যারা পড়ে আসে নাই একদমই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য দেখ আমি কি বলতেছি, তোরা জাস্ট আজকে বের করে 23 এবং 24 মানে লাস্ট 2 সালের, আমি বলবো লাস্ট 2 সালের বোর্ড কোশ্চেনগুলো কি, বোর্ড কোশ্চেনগুলো একটু করে ভাইয়া মুখস্থ করে ফেল। বোর্ড কোশ্চেনগুলো একটু করে মুখস্থ করে ফেল, দেখবি যে কিভাবে তোর প্রিপোজিশনের প্রতি একটা আইডিয়া চলে আসে। 2টা বোর্ড পড়লেই তোর মনের মধ্যে একটা তৃপ্তি চলে আসবে যে না আমি প্রিপোজিশন শেষ করে ফেলছি, আমার প্রিপোজিশন হয়ে গেছে, আমি একদম A to Z মার্কস পাবো প্রিপোজিশনে। এখন সেটাগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর কিছু বেসিক রুলস আছে যেখান থেকে তুই একটা বা 2টা কমন পেতে পারিস, 2টা কমন পাওয়ার পসিবিলিটি আছে। সেই জিনিসগুলো কি দেখ, তোকে একটু করে দেখাই দেই। ফার্স্টে হচ্ছে যে কোনো কিছুর ভিতরে, একদম কোনো কিছুর ভিতরে যদি বুঝায় তাহলে আমরা 3টা জিনিস ইউজ করতে পারি। সেটা হচ্ছে ইন ইউজ করতে পারি, ইনসাইড অফ অথবা উইদিন।
এই তিনটে আমরা ইউজ করতে পারি কি, যে কোনো একটা কিছুর ভিতরে বা কেন্দ্রে যদি বুঝায় তখন আমরা ইনসাইড অফ অথবা উইদিন এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে যদি বুঝায় অন, ভাইয়া অন মানে তো উপরে, আপ মানে তো উপরে, অ্যাবভ মানেও তো উপরে, তাহলে যখন উপরে বুঝাবে তখন আমি কোনটা বসাবো? কোনো কিছুর উপরে যদি বুঝায় তখন আমি কোনটা বসাবো, এটাই তো কোশ্চেন, তাই না? তো দেখ, যখন অন হবে এটা হচ্ছে যে কোনো কিছুর উপরে কিন্তু সেটা সে লেগে আছে। আমি যদি বলি এই যে মার্কেটটা আমার হাতের উপরে আছে, আমার হাতে সে লেগে আছে না, আমার হাতের সাথে একদম লেগে আছে, এরকম যে লেগে থাকা বুঝায় সেটা হচ্ছে অন। এবং যদি এর উপরে বুঝায় কি, উপরে বুঝায় যে আমার উপরে ফ্যান চলতেছে, এরকম যদি হয় তাহলে হয় আপ। আর যদি গতি, এই উপরে কিন্তু গতি বুঝায়, উপরে থাকবে কিন্তু গতি, এরকম যে বুঝায় তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যাবভ। তাহলে ভিতরে উপরে দুইটা গেল। এখন যাবে একদম নিচে, যদি কোনো কিছু একদম নিচে বুঝায় তাহলে আন্ডার, বিলো অথবা বিনিথ, এই তিনটার মধ্যে যে কোনো একটা তুই বসাতে পারিস, আন্ডার, বিলো অথবা বিনিথ। অ্যান্সার নিয়ে পেনিকড হওয়ার কিছু নাই, অনেক সময় কিন্তু অ্যান্সার চেঞ্জ হতে পারে, যে তোর সামন পিছন মিলে নেই, তোর সামন পিছন অনেক ডিকশনারি থাকবে, সামন পিছন সাইডে অনেক ডিকশনারি থাকে, সবাই থাকে। ভাই সত্যি কথা বলতে আমরা পরীক্ষার হলে যে যতই সাধু হই না কেন সামন পিছন একটু হলেও ঘোরাঘুরি করি, তাই না? তো যার কারণে ওই রকম দেখে কেউ আন্ডার বসাইছে আবার কেউ বিলো বসাইছে, অ্যান্সার কাটাকাটি করার প্রয়োজন নাই, জাস্ট একটু মাথায় রাখ, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাওয়ে ফ্রম। অ্যাওয়ে ফ্রম যখন কোনো কিছু থেকে দূরে বুঝায়, দূরে সরে যাওয়া বুঝায়, কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া বুঝাবে তখন হয় অ্যাওয়ে ফ্রম। এবং বিসাইড কোনো কিছুর পাশে বুঝালে, কোনো কিছুর পাশে যদি বুঝায়, কোনো কিছুর পাশে বুঝালে সেটা বিসাইড। এবং ফ্রম, ফ্রমটা কি? থেকে, এটা তোরা সবাই জানিস, ফ্রমটা থেকে। এরপর হচ্ছে আউট অফ, কোনো কিছু থেকে তুই বের হয়ে যাচ্ছিস, কোনো কিছু থেকে বের হয়ে গেলে সেটা হয় আউট অফ, কোনো কিছু থেকে বের হয়ে গেলে। এবং কোনো কিছুর ভিতরে যদি গতিময় অবস্থায় ঢোকে তাহলে সেটা ইনটু, আর গতিময় অবস্থায় যদি বের হয়ে যায় আউট অফ। এবং থ্রো অথবা অ্যাক্রস, এটা হচ্ছে যে কোনো কিছুর ভিতর দিয়ে অতিক্রম করা, অতিবাহিত করা, ঠিক আছে? যদি আড়াআড়িভাবেও ক্রস করা বুঝায় তাহলেও থ্রো অথবা অ্যাক্রস, থ্রো অথবা অ্যাক্রস, বোঝা গেছে? এখন হচ্ছে অন টু, অনটুটা বলিনি তাই না? অনটুটা হচ্ছে কোনো কিছুর উপর থেকে গতি সহকারে নিচে পড়া বা ভিতর দিকে ঢোকা, এরকম যদি হয় তাহলে হয় সেটা অন টু। যদি বলা হয় যে কি পাখি আমার উপর থেকে, মানে আমার উপরে, পাখি উড়ন্ত অবস্থায় আমার রুমে এসে ঢুকলো, পাখি উড়ন্ত অবস্থায় আকাশ থেকে আমার রুমে ঢুকলো, এরকম যে বুঝায় তাহলে কি পাখিটা উপর থেকে গতিময় অবস্থায় আমার রুমে ঢুকতেছে, এরকম হলে যে গতিময় উপর থেকে বুঝায় সেটা হয় অন টু। আরেকটা হচ্ছে টুয়ার্ডস আর টু, এই দুইটা দেখ, টু হচ্ছে যখন টু এবং টুয়ার্ডস এই দুইটা বললে আমরা বুঝি যে দিকে বুঝায়, কি বুঝায়? দিকে বুঝায়। যখন টু হয়, এই টুটা হচ্ছে নির্দিষ্ট জায়গা, টুটা কি? টুটা হচ্ছে নির্দিষ্ট জায়গা, একদম নির্দিষ্ট করে বুঝাবে, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট জায়গা। আর টুয়ার্ডসটা হচ্ছে কোনো কিছুর দিকে, কোনো কিছুর দিকে, কোনো কিছুর দিকে। এখন এটা কিরকম? যদি বলা হয় যে টু, যদি তুই বাড়ি থেকে বলে যাস, যে তোর মাকে বলে যাচ্ছিস যে মা আমি কলেজের দিকে যাচ্ছি, কোন দিকে? কলেজের দিকে যাচ্ছি, তখন হবে টুয়ার্ডস, কলেজের দিকে যাচ্ছি। এখন তুই কলেজের দিকে যে তোর অন্য কারোর সাথে মিট করতে পারিস, মাঠে খেলতে যেতে পারিস, বা আশেপাশে কলেজের আশেপাশের জায়গায় যেতে পারিস, সেই অবস্থায় হবে টুয়ার্ডস। আর টু কখন হবে? যখন তুই তোর মাকে বলে যাবি যে মা আমি কলেজেই যাচ্ছি, মা আমি কলেজেই যাচ্ছি, অর্থাৎ কি তোর ক্ষেত্রটা হচ্ছে কলেজ, তোর ক্ষেত্রটা কি? তোর ক্ষেত্রটা হচ্ছে কলেজ, তখন হবে টু। বোঝা গেছে? যখন নির্দিষ্ট জায়গা হবে সেটা টু, আর যদি জায়গার দিকে বা কোনো একটা অবস্থানের দিকে বোঝায় সেটা হয় টুয়ার্ডস। আশা করি বোঝা গেছে। এখান থেকে তোরা 1 মার্ক বা 2 মার্ক কমন পাবি ইনশাল্লাহ, 1 মার্ক অথবা 2 মার্কস কমন পাবি ইনশাল্লাহ। আশা করি প্রিপোজিশন বোঝা গেছে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার জানাবা, আমি আবারও এটার সলিউশন দেওয়ার ট্রাই করবো ভিডিওর মাধ্যমে, অথবা যদি বুঝাই দেওয়া যায় কমেন্ট সেকশনে ওখানেই বুঝাই দেওয়ার ট্রাই করবো। আমরা পর্যায়ক্রমিকভাবে সবগুলো টপিকই ধরে ধরে পড়বো, যাতে একটা ফুল রিভিশন এবং ওয়ান শট ক্লাস হয়ে যায়, যাতে এই ক্লাসটা করলে তোর 70 থেকে 80% প্রিপারেশন হয়ে যায়। এরপর আমরা নেক্সট টপিকে চলে যাব, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস।
এটা মিশিয়ে দিচ্ছি, যার যার দরকার হবে একটু স্ক্রিনশট বা লিখে নিয়ে পড়তে পারিস তোদের সুবিধার জন্য, ঠিক আছে। এরপরের যে টপিক বললাম যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, কিন্তু এটা তোদের কারোই সমস্যা নাই, যতগুলো স্টুডেন্ট আমি দেখেছি বা পড়িয়েছি কারোই সাধারণত সমস্যা থাকে না ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে। তো এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস হালকা করে কিছু রুলস দেখবো, মানে শর্টকাট একদম, কিন্তু যাতে তোদের ফুল মার্কস এখানে তোরা তুলতে পারিস। জাস্ট কিছু কিছু জিনিস পড়বো, এই জিনিসগুলো পড়লে আমি বলবো যারা এই পর্যন্ত ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস পড়িসও নাই, এখন দেখিসও নাই, তারাও ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ পারবি। জাস্ট আমি কি কি বলি সেটা শুনলেই হয়ে যাবে, অ্যান্ড সেটা মাথায় রাখলেই হবে। ফার্স্টে আমরা দেখবো যদি পাস্টের কোনো কিছু বোঝায়, কি বোঝাবে পাস্টের কোনো কিছু না, সেটা কিরকম, সেটা হবে ধর সাবজেক্ট প্লাস ড্যাশ আছে এবং এরপরে ডেট এবং প্লেস, ডেট ইয়ার অথবা প্লেস, যে কোনো একটা দেয়া আছে, কি সাবজেক্ট প্লাস ড্যাশ আছে, এরপরে ডেট ইয়ার অথবা প্লেস, যে কোনো একটা দেয়া আছে। তো ভাইয়া এখানে আমি কি বসাবো, এখানে দেখ ছোট করে তুই জাস্ট তোর গ্যাপের মধ্যে ওয়াজ বর্ন অথবা বি বর্ন, সাবজেক্ট প্লাস ড্যাশ, এরপর যে ডেট ইয়ার বা প্লেস বোঝায়, মানে যদি ডেট ইয়ার বা প্লেস দেওয়া থাকে অথবা বুঝায়, তাহলে আমরা ওয়াজ বর্ন বা বি বর্ন বসাই দিব। এখানে কোনো রকমের ঝামেলার নাই, ঠিক আছে, কোনো রকমের ঝামেলার নাই। এখন তোরা যে এখানে যে উপরে বক্সটা দেওয়া থাকবে, অথবা যে কোথাও দেখিস যে দুইটা গ্যাপ আছে, কয়টা গ্যাপ, দুইটা যদি গ্যাপ থাকে তাহলে একদম ইজি, কারণ তোর যতগুলো এখানে 10টা যে আসবে তার মধ্যে একটাই থাকে ডাবল গ্যাপ। সেটা কি, সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, কি হোয়াট ডাজ লুক লাইক, তাহলে সাবজেক্ট প্লাস এরপর যদি ড্যাশ থাকে ডেট ইয়ার বা প্লেস বুঝায়, তাহলে ওয়াজ বর্ন বা বি বর্ন কি বসাবো, ওয়াজ বর্ন অথবা বি বর্ন। আরেকটা হচ্ছে যদি ডাবল ড্যাশ থাকে তাহলে হোয়াট ডাজ লুক লাইক। 2 মার্কস কিন্তু পেয়ে গেলে, ঠিক আছে, 2 মার্কস এখানে ইজিলি তোরা পেয়ে গেলে। 3 নাম্বারটা একটু মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস V1 অথবা ভার্বের সাথে এস বা ইএস, এরপরে ড্যাশ, এরপরে সাবজেক্ট প্লাস ওয়ার। আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে সাবজেক্ট, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস ড্যাশ থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। কি দেখ, সাবজেক্ট প্লাস V1 অথবা ভার্বের সাথে এস বাই এস থাকতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস কি প্লাস হচ্ছে ওয়ার, এবং এর সাথে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস ড্যাশ থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এখন এই দুইটা যদি আসে, দুইটার মধ্যে যেটাই আসুক তোর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। একটু ভালোভাবে দেখে নে, যদি সাবজেক্ট প্লাস V1 অথবা ভার্বের সাথে এস বাই এস থাকে এবং এরপরে ড্যাশ থাকে, এরপরে সাবজেক্ট প্লাস ওয়ার যদি থাকে, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যে কোনো একটা বসিয়ে দিব, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এবং এর সাথে আরও একটা থাকতে পারে, এটা অথবা আরেকটা থাকতে পারে, যে সাবজেক্ট প্লাস V2 প্লাস একটা ড্যাশ থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। এরকম যদিও থাকে তবুও অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে কোনো একটি আমরা বসাই দিব। আশা করি বুঝতে পারছিস। হ্যাঁ, এখানে আর অল্প কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো দেখলে ইনশাল্লাহ তোদের এই সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এখানে কোনো রকমের প্রবলেম থাকবে না। এরপরে দেখ 4 নাম্বার, যদি নেগেটিভ বুঝায় এরপর ড্যাশ থাকে, নেগেটিভ এখন কি দ্বারা বোঝাতে পারে, নেগেটিভ, হার্ডলি, স্কার্সলি, ঠিক আছে, হার্ডলি, স্কার্সলি, মানে যে ওয়ার্ডগুলো নেগেটিভ, এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি বুঝায় অথবা বাক্যের যদি ফার্স্টে থাকে অথবা বাক্যের যেখানেই থাকুক এরপরে যদি একটা গ্যাপ থাকে, এরপরে যে একটা গ্যাপ থাকে, তাহলে কি বসবে, তাহলে এরকম যদি হয় যে নেগেটিভ আসছে এরপরে আমাদের ড্যাশ দিয়ে দিচ্ছে এবং সেই নেগেটিভের মধ্যে ওয়ার্ডগুলো হার্ডলি, স্কার্সলি এগুলো আছে, তাহলে আমরা সেই গ্যাপে সুন্দর করে লেট অ্যালোন বসাই দিব। সুন্দর করে লেট অ্যালোন বসাই দিব, তাহলে এটা সমাধান হয়ে যাবে। সরি, তাহলে 4টা আমরা শিখে ফেললাম, খুব অল্প সময় 4টা শিখে ফেললাম। এখন 5 নাম্বার যেটা, সেটা একটু করে দেখ। প্রথমে তোর এখানে ড্যাশ থাকতে পারে, এরপরে তোর ভার্ব প্লাস আইএনজি, এরপরে বাকি অংশ।
আবার ড্যাশ থাকতে পারে ভার্ব প্লাস আইএনজি এরপরে বাকি অংশ, আবার ড্যাশ থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব এরপরে আমাদের ড্যাশ দেয়া থাকবে। এখন এখানে আমাদের অ্যান্সার কি কি বসবে? ফার্স্টে দেখ তোর এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস বা রাইট ফ্রম ভার্বস, তোর যেখানে যাবি দেখতে পারবে একটা জিনিস, ঠিক সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। কি উড ইউ মাইন্ড? উড ইউ মাইন্ড আসলে এরপরে যে ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কমপ্লিটিং সেন্টেন্স আমরা যখন যাব তখনও দেখতে পারবো যে উড ইউ মাইন্ড আসলে ভার্বের সাথে কি যুক্ত হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরপরে দেখ হোয়াটস লাইক। হোয়াটস লাইক তাহলে যখন আমরা বলতে পারি যে ভার্বের সাথে আইএনজি, তোর প্রশ্ন করতে পারিস যে ভাইয়া দুইটাই তো ভার্বের সাথে আইএনজি, এক জায়গায় আপনি উড ইউ মাইন্ড বসালেন, আরেক জায়গায় হোয়াটস লাইক, তাহলে আমরা কোথায় কোনটা বসাবো? টস করে বসাবো না কিভাবে বসাবো? দেখ যখন উড ইউ মাইন্ড এটা হয় যে একটু অনুরোধ করে বলা, কিরকম যে আমি একটু অনুরোধ করে বলতেছি, বিনয়ের সঙ্গে বলতেছি, তখন উড ইউ মাইন্ড চলে আসবে। যদি অনুরোধ বা বিনয় একটু বোঝায় তখন এই ভার্বের সাথে আইএনজি উড ইউ মাইন্ড চলে আসবে। আর যদি ওইরকম কিছু না বোঝায় তাহলে আমরা সোজা হোয়াটস লাইক বসাই দিব। কি বসাবো? হোয়াটস লাইক। আর এই হোয়াটস লাইকটার মিনিংটা সেরকম কেমন, অর্থাৎ এখানে কি আসে? এখানে তো অনুভূতি আসবে। কি আসবে? অনুভূতি আসবে, অনুভূতি। আর এখানে আসবে অনুরোধ। কি কি বললাম? যে উড ইউ মাইন্ড এটা দ্বারা অনুরোধ যদি বুঝায় তখন আসবে উড ইউ মাইন্ড, আর যদি অনুভূতি বুঝায় তাহলে হোয়াটস লাইক। আর একটা যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি, হোয়াট ইফ। কি এটা? এটা হচ্ছে হোয়াট ইফ। এটা তো ডিরেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট এখানে আলাদা করে আসবে, এখানে কোনো আইএনজি নেই, তাহলে এখানে আমরা হোয়াট ইফ বসিয়ে দিব। আশা করি বুঝতে পারছিস। হ্যাঁ, 5 নাম্বারটাও চলে গেল। কোনো রকমের প্রবলেম থাকলে ডিরেক্ট কমেন্টে তোরা জানাতে পারিস, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে উপরে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যদি কেউ নক করে যে ভাই আমাদের এই টপিকটা বুঝতে প্রবলেম হচ্ছে বা এই জায়গাটা বুঝতে পারছি না, ইনশাল্লাহ বুঝাই দেওয়া হবে। এরপর আমরা ডিরেক্ট চলে যাব 6 নাম্বারে। কয় নাম্বারে? 6 নাম্বারে। দেখ এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরকম থাকে, ঠিক আছে? আমি জাস্ট তোদেরকে টেকনিকগুলো দেখাই দিচ্ছি, তোরা এটা এই রুলসগুলো পড়ে একটা বা দুইটা বোর্ড করবি। একটা বা দুইটা বোর্ড করলে দেখা যাবে যে তোদের ইনশাল্লাহ যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে, ঠিক আছে? এরকম যদি থাকে এবং এরপর যদি দেন থাকে, কি সাবজেক্ট প্লাস ড্যাশ ড্যাশ ভার্ব আবার ড্যাশ ড্যাশ দেন থাকলো, এরকম থাকলে কিচ্ছু ভাবার দরকার নাই, ডিরেক্ট উড রেদার। কি বসাবো? উড রেদার, ডিরেক্ট উড রেদার। যদি দেন থাকে এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরকম দেন থাকে তাহলে আমরা উড রেদার। এই উড রেদারের মানে কি আসে? উড রেদারের মানে আসে বরং। উড রেদারের মানে কি আসে? উড রেদারের মানে আসে বরং। আবার দেখতে পারবি যে এটা তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দেন উড রেদার গেল, আবার সেম ভাবে আসবে সাবজেক্ট প্লাস ড্যাশ ড্যাশ প্লাস ভার্ব। আবার দেখতে পারবি সাবজেক্ট প্লাস ড্যাশ 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 প্লাস ভার্ব আবার ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে দেখ এখন অ্যান্সার এখানে দুইটা দুই রকম আসবে, কিন্তু স্ট্রাকচার তো সেম, সাবজেক্ট প্লাস ড্যাশ ড্যাশ ভার্ব আবার সাবজেক্ট প্লাস ড্যাশ 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 ভার্ব। তাহলে দুইটার অ্যান্সার দুই রকম হবে কেন? এক জায়গায় হবে হ্যাজ টু অথবা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাভ টু। আরেক জায়গায় কি হবে? আরেক জায়গায় হবে হ্যাড বেটার। কি হবে? হ্যাড বেটার। এখন তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দেখ হ্যাজ টু অথবা হ্যাভ টু এটা কিরকম? যে আমি কোনো একটা জিনিসের প্রতি মানে আমাকে করতেই হবে, মাস্ট, এখানে কোনো আমার ছাড় নয়। আমি যদি সুন্দরভাবে বলি যে ধর তোরা বিবাহিত, তোদের বউ রয়েছে, এখন বউয়ের যে ভরণ পোষণ বা বউয়ের যে কিছু লাগে সেটা কিনে দেবে কে? তার হাজব্যান্ড, তাই না? তো এটা কি? এটা মাস্ট বি করতে হবে, এটা মাস্ট বি, এটা মাস্ট বি করতে হবে। আরেকটা হচ্ছে ধর অপশনাল, তোর কোনো ফ্রেন্ড বা কেউ একটা কিছু চাইছে, তুই আচ্ছা দিলে ভালো হয়, না দিলেও চলে, এরকম তখন চলে আসে হ্যাড বেটার। মানে যখন অপশনাল মানে দিলে ভালো হতো, দিলে ভালো হতো কিন্তু তোর এখন হচ্ছে না, দিবি না, তাহলে হ্যাড বেটার। কিন্তু যদি বাধ্যতামূলক মানে একদম মাস্ট বি হয়ে যায় সেখানে হ্যাজ টু অথবা কি আসবে? হ্যাজ টু অথবা
হ্যাভ টু। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে আরেকটা হচ্ছে কন্ডিশনাল। কি? এরপরে হচ্ছে কন্ডিশনাল। এই কন্ডিশনাল কত রকম? আমরা 3 রকম 4 রকম পড়ে থাকি। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল থেকে তোদের এখানে চলে আসে, সেই কন্ডিশনাল নিয়ে আমরা কমপ্লিট সেন্টেন্সে আবারও দেখবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। এরপর ডিরেক্ট আমরা চলে যাব 8 নম্বরে। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অথবা ভার্ব প্লাস অ্যাডভার্ব থাকতে পারে, এরকম গ্যাপ থাকে। এরপরে আবারও সাবজেক্ট চলে আসে, এরপরে শুড, মাইট, এরকম চলে আসে, তাই না? এখন এখানে ভাই আমি কি বসাবো? দেখ, সাবজেক্ট প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস অ্যাডভার্ব, এরপরে গ্যাপ, এরপরে আবারও সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এরকম যদি চলে আসে, আমাদের কিছু দেখা দরকার নেই, জাস্ট একটা লিস্ট বসাবো। কি বসাবো? জাস্ট একটা লিস্ট। সবসময় মাথায় রাখবি যে লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট হয়। লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট হয়। কি কি হয়? লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। লিস্টের পরে সাবজেক্ট প্লাস কি? শুড অথবা মাইট। যারা যারা বুঝতে পারিস নাই অবশ্যই বলবি, কারণ আজকেও যদি বুঝতে না পারিস তাহলে পরশুদিন যে পরীক্ষা সেখানে বুঝেও আর কোনো লাভ হবে না। তাই যেগুলো আছে সবগুলো আজকেই বুঝে ফেলতে হবে। এরপরে হচ্ছে যে একদম লাস্টটা যদি দেখি, যে ড্যাশ প্লাস ভার্ব প্লাস ড্যাশ এরকম থাকে, তাই না? এখানে আমরা কি বসাবো? এখানে আমরা ইট বসাবো না দেয়ার বসাবো? ইট বসাবো না দেয়ার বসাবো? আবার এখানে যদি আমরা ইট বসাই সেটা হয় সিঙ্গুলার, সিঙ্গুলার। এবং যদি দেয়ার বসাই সিঙ্গুলার অথবা প্লুরাল, এসপি দিয়ে দিলাম। হ্যাঁ, তোর ভয়েসে যে এসপি, পুলিশের এসপি, সিঙ্গুলার অথবা প্লুরাল। কিন্তু ইটটা হচ্ছে বস্তুবাচক। কি বাচক? বস্তুবাচক। আর দেয়ারটা বোঝাবে অবস্থান বা স্থান। অবস্থান অথবা স্থান, অবস্থান অথবা স্থান, এরকম যে হয় তাহলে হয় দেয়ার। আর যদি ইট বস্তু বুঝায় তাহলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। বোঝা গেছে? আরেকটা যেটা আছে সেটা হচ্ছে, তোরা অ্যাজ সুন এজ এর রুলস তো জানিস, অ্যাজ সুন এজ, নো সুনার হেড, এগুলো রুলস জানিস, এগুলো আর দেখাবো না। আর কমপ্লিট সেন্টেন্সে আবারও দরকার হলে দেখাই দিব। এই গেল 2 নম্বরে যে সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। আশা করি এর বাহিরে তোদের আর আসবে না। এখানে ফুল মার্কস তোরা তুলতে পারবি, ফুল মার্কস তোরা তুলতে পারবি, কোনো রকমের প্রবলেম হবে না। এরপরেও যদি কেউ বোর্ডের কোশ্চেন বা এক দুটো সলভ করার মধ্যে প্রবলেম ধরা পড়ে, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, দেখ এখানে ভার্সিটি এডমিশন প্লাস সেকেন্ড টাইম, মানে তোদের এই যে সামনে ভার্সিটি এডমিশন নিবি সেই প্রিপারেশন প্লাস সেকেন্ড টাইম, এগুলো সব কিছু আমরা গাইডলাইন দিয়ে থাকি। তোরা এখানে নক করেও ডিরেক্ট আমাকে পেয়ে যাবে, যাতে তোদের প্রবলেমগুলো সলভ হয়। 01720828052। ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই ইনশাল্লাহ তোদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। এরপরে আমরা এর পরের যে টপিক, সেই টপিকে চলে যাব। এরপর যে টপিকটা সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কি? কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স, এখানে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স যখন তোরা করবি, যাদের অর্থ ভালোভাবে বুঝতে পারিস তাদের ওইরকম প্যারা হয় না। কারণ কমপ্লিটিং সেন্টেন্সে ভাই তোদের মাথার মধ্যে অর্থগুলো থাকতে হবে। যে অর্থ না থাকে কমপ্লিটিং সেন্টেন্স করাটা খুব টাফ হয়ে যায়। এরপরও কিছু কিছু রুলস আছে যেগুলো তোদেরকে জানতেই হবে, একদম মাস্ট বি জানতে হবে। সেই রকম 9 থেকে 10টা রুলস দেখা দিব। জাস্ট এই 9 থেকে 10টা রুলস করবি কমপ্লিটিং সেন্টেন্সে। আশা করি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না তোদের এই পরীক্ষায়। ঠিক আছে? তো দেখা যাক, আমরা যদি ডিরেক্ট রুলসে চলে যাই, যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ফার্স্টে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটা আমরা ফার্স্ট রুলস দেখতেছি। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটার বাংলা মিনিংটা কি? মনে হয় যেন। মনে হয় অথবা যেন। মনে হয় অথবা যেন, বাংলা মিনিংগুলো অবশ্যই জানতে হবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, মনে হয় অথবা যেন। তাহলে এটা রুলসটা কি? দেখ, এটা জাস্ট 2টা ভাগ। যে ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা যদি প্রেজেন্টে থাকে, এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে এটা পাস্টে হয়ে যায়। প্রেজেন্টে থাকলে পাস্টে হয়ে যায়। আর যদি এটা পাস্টে থাকে, দেখ তার মানে কি, এটা তো 2টা কিন্তু পার্ট থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স মানেই তো 2টা পার্ট থাকতে পারে, মানে 2টা পার্টই থাকে। তো এরকম একটা পার্ট যদি প্রেজেন্টে হয়
আইটা যে পার্ট সেটা পাস্টে থাকবে। এখন তো যদি পাস্টও দেওয়া থাকতে পারে যে অ্যাজ ইফ এর সাথে পাস্টটা দেওয়া থাকলো, তাহলে প্রেজেন্ট লিখতে হবে। আর যদি অ্যাজ ইফ এর সাথে পাস্ট থাকে, যে ফার্স্টের অংশটা পাস্ট দেয়া আছে অ্যাজ ইফ এর সাথে, এরপর আমাদের ডট 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 দেয়া আছে, সেখানে আমাদের কি বসাইতে হবে, যদি পাস্ট এই পাশে হয় তাহলে ডান পাশে হবে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে যদি প্রেজেন্টে থাকে পাস্টে আর পাস্টে থাকলে ডিরেক্ট পারফেক্টে চলে যাবে। এক্সাম্পল কি দেখাই দিব তোদেরকে নাকি পারবি? এক্সাম্পল দেখা দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেকটা লং হয়ে যাবে। হ্যাঁ, তবু যেগুলো একটু কঠিন আছে সেগুলো আমি 1-2টা করে এক্সাম্পল দেখাই দেওয়ার ট্রাই করবো, যাতে তোদের প্রবলেম না হয়। আচ্ছা, দো অলদো, এরপরে 2 নম্বর হচ্ছে দো অলদো, আরেকটা হচ্ছে ইন স্পাইট অফ, ডেসপাইট, ইন স্পাইট অফ, ডেসপাইট। দেখ, দো অলদো মানে হচ্ছে যদিও, দো অলদো মানে যদিও, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এটার মানে হচ্ছে সত্ত্বেও, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এটার মানে কি, এটার মানে হচ্ছে সত্ত্বেও। এখন এইটা কিভাবে করবি, এখানে দেখ 2টা ক্লোজ থাকে এবং 2টা বিপরীত অর্থ প্রকাশ করে। কিরকম অর্থ প্রকাশ করবে? বিপরীত অর্থ প্রকাশ করবে, বিপরীত অর্থ, বিপরীত অর্থ প্রকাশ করবে। ইনস্পাইট অফ, ডেসপাইট অথবা দো অলদো, যাই থাকুক এটা কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করবে। জাস্ট টেন্সটা দেখবি, টেন্সটা দেখে দুই পাশে বিপরীত অর্থে যেটা মানে যেটা দেয়া থাকবে তার বিপরীতটা অন্য পাশে বসাই দিবি, দেখবি সেন্টেন্স হয়ে গেছে। এখানে কোনো রকমের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এটা কিরকম থাকে মানে বলা হয় না, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, বলি না আমরা যে দো হি ইজ পুর, যদিও সে গরিব সে সৎ। গরিব হলে মানুষের কি হওয়া উচিত? অসৎ হওয়া উচিত, মানে অসৎ উপায়ে তার উপার্জন করা উচিত, কিন্তু সে সৎ। এদের বিপরীত অর্থ প্রকাশ করলো, এই জন্য এটা ইনস্পাইট অফ ডেসপাইট, এই জন্য বলা হয়ে থাকে যে দুই দিকে বিপরীত অর্থ প্রকাশ করা, অর্থের বিপরীত আর কি, বিপরীত অর্থ প্রকাশ করবে। এরপরে আমরা রুলস নাম্বার 3-এ চলে যাব। কয় নাম্বার? রুলস নাম্বার 3। দেখ, একটু আগে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে পড়ে আসলাম কি, লেস্ট দিয়ে ছোট করে একটা জিনিস পড়ছিলাম যে লেস্টের পরে সাবজেক্ট আসে, সেই সাবজেক্টের পরে শুড অথবা মাইট, শুড অথবা মাইট আসে, এরপরে আদার্স যে অংশটুকু আছে সেই অংশটুকু আসবে। দেখ, কমপ্লেক্স সেন্টেন্সে সেখানে বলে আসছি যে এখানেও লেস্ট দেয়া থাকবে, এরপরে তোকে সাবজেক্ট নিতে হবে, লেস্ট পর্যন্ত দেয়া থাকবে প্রশ্নে। ঠিক আছে, এটা কোশ্চেনের অংশ, লেস্ট পর্যন্ত দেয়া থাকবে, এরপর আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, প্লাস কি শুড। দেখ, আমি শুড বানান কি লিখতেছি তোদের সাথে সাথে আমার মাথায় গেছে, শুড অথবা মাইট প্লাস V1 প্লাস আদার্স। এই শুড অথবা মাইটের পরে আবার V2 দিয়ে দিস না, হ্যাঁ, কারণ মডেল অক্সিলারি যে ভার্বগুলো আছে সেগুলোর পর কিন্তু অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভার্ব নিয়ে আমি একটু পরে তোদেরকে বিস্তারিতভাবে জায়গায় দেখা দেবো, যাতে তোদের কোনো রকম প্রবলেম না হয়। এটা কিরকম হয়? হি ওয়াক্স স্লোলি লেস্ট। বল এখন, হি ওয়াক্স স্লোলি লেস্ট কি হবে? একটু করে বল যে হি ওয়াক্স স্লোলি লেস্ট, লেস্ট কি? হি মাইট ফল, এটা দেওয়া যায়। হি ওয়াক্স স্লোলি লেস্ট হি মাইট ফল, সে আস্তে হাঁটতেছে, না হলে সে পড়ে যেতে পারে, এই জন্য সে আস্তে আস্তে হাঁটতেছে। আশা করি বুঝতে পারছিস। হ্যাঁ, এটা লেস্ট দিয়ে খুবই ইম্পর্টেন্ট, তোদের আসার সম্ভাবনা অনেক বেশি এবং তোদের আসতে পারে। যতদূর বলা যায় যে কোনো না কোনো একটা বোর্ডে তোরা অবশ্যই কমন পাবি এই লেস্ট দিয়ে, এতটুকু বলা যায়। এরপর আমরা কত নাম্বার? এরপর আমরা রুলস নাম্বার 4-এ চলে যাব। এরপরে রুলস নাম্বার 4। দেখ, এখানে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এখন এই সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এটার মানেটা কি? এটার মানেটা হয় যাতে বা উদ্দেশ্য। কি বুঝায়? যাতে বা উদ্দেশ্য বোঝায়, যাতে অথবা উদ্দেশ্য বোঝায়।
যাতে অথবা উদ্দেশ্য, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, দুইটাই সেম জিনিস বোঝায় যে যাতে অথবা উদ্দেশ্য। এখন এর রুলসটা কি হবে? দেখ, যদি প্রেজেন্টে হয় যে আমার সেন্টেন্সটা প্রেজেন্টে দেওয়া আছে বাম দিকে, আরেকটা দেওয়া থাকতে পারে পাস্টে। যদি প্রেজেন্টে হয় তাহলে ক্যান, আর যদি পাস্টে হয় কুড। ঠিক আছে, যদি প্রেজেন্টে হয় তাহলে ক্যান এবং পাস্টে হলে কুড। আর হ্যাঁ, এখানে কিন্তু সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আবার মিস দিস না, সাবজেক্ট যদি মিস দিস তাহলে কি সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে প্রেজেন্টে যদি থাকে এবং সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস ক্যান, এবং যদি পাস্টে থাকে তাহলে সাবজেক্ট প্লাস কুড। আশা করি বোঝা গেছে, আর কোনো প্রবলেম না হওয়ারই কথা। এবং সরি, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে যাতে বা উদ্দেশ্য, এটা কিন্তু উইথ আ ভিউ টু, একটু আগে বললাম উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এটার মানেও কিন্তু যাতে বা উদ্দেশ্য বুঝায়। কি বুঝায়? যাতে বা উদ্দেশ্য, উইথ আ ভিউ টু। এখন এই উইথ আ ভিউ টুর পরে তুই ক্যান অথবা কুড কিন্তু নিয়ে আসতে পারবি না, কারণ উইথ আ ভিউ টুর আমরা যে রুলস জানি যে এরপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে ডিরেক্ট আইএনজি হয়ে যায়। কি হয়ে যায়? ভার্বের সাথে ডিরেক্ট আইএনজি হয়ে যাবে। যার কারণে এটা একটু মাথায় রাখবি, সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এটা যাতে বা উদ্দেশ্য বুঝায়, এবং যদি প্রেজেন্টে হয় তাহলে সাবজেক্ট প্লাস ক্যান, আর যদি পাস্টে হয় তাহলে সাবজেক্ট প্লাস কুড। যদি উইথ আ ভিউ টু থাকে এবং সেটা দ্বারা যাতে বা উদ্দেশ্য বোঝায়, তখন আমাদের এই রুলস আর ফলো করা যাবে না, ভার্বের সাথে আইএনজি হবে। আশা করি বোঝা গেছে। এরপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তোদের আসে। এই জিনিসটা আমরা একটু করে দেখব, যে দেখ রুলস নাম্বার 5, ইট ইজ টাইম, আরেকটা হচ্ছে ইট ইজ হাই টাইম। এখন এখানে আমরা দুইটা জিনিস দেখতে পারি যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ব্যাপারে দুইটা রুলস আসে। একটা হচ্ছে যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে 2+V1 হয়, 2+V1। আরেকটা দেখা যায় যে সাবজেক্ট প্লাস V2 কি হয়? সাবজেক্ট প্লাস V2। এখন যেমন ইট ইজ এর মানেটা কি? যেমন তোদের এখন পড়াশোনার সর্বোচ্চ টাইম, তোরা অনেকেই আছিস যে ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়ে অনেকের খারাপ হয়ে গেছে, এসে এখন রুমের মধ্যে শুয়ে বসে কাটাচ্ছে, যেমন পরীক্ষা খারাপ হয়ে গেছে আমার দ্বারা কিছু হবে না। তুই এখনো শুয়ে কেন? আমি তো মানে কি বলবো, তুই শুয়ে কেন? তুই এখন উঠবি, পড়তে বসবি। ফার্স্ট পার্ট যা হয়েছে ভাই, সেকেন্ড পার্ট আমাকে ভালো করতে হবে, সেকেন্ড পার্ট ভালো করে ফার্স্ট পার্টের যে ক্ষতি সেটা পোষাইতে হবে। এই জন্য তোকে উঠে এখনই পড়া কি একদম উপযুক্ত সময়। এরকম যে উপযুক্ত সময় বোঝায় তখন আমাদের ব্যবহার করা হয় ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এখন সেখানে যদি আমাদের ইট ইজ টাইমের পরে সাবজেক্ট না থাকে তাহলে 2+V1, আর যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ডিরেক্ট V2 যোগ করি। কি করি? V2 যোগ করি। আমি বলে দিলাম ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। যদি বলি যে টু স্টাডি তাহলে এখানে শেষ হয়ে গেল। ইট ইজ হাই টাইম টু স্টাডি, এটাই উপযুক্ত সময় পড়াশোনা করার। ইট ইজ হাই টাইম টু স্টাডি। আর যদি সাবজেক্টে আসতো, সাবজেক্ট আসলে আমরা সুন্দর করে পাস্ট করে দিতাম। কোন টেন্সে করে দিতাম? সুন্দর করে পাস্ট করে দিতাম। পাস্ট করে দিলেই হয়ে যেত, পাস্ট করে দিলে আর কোনো রকমের প্রবলেম হতো না। এরপরে রুলস নাম্বার 6, এটাতে আমরা আসবো কন্ডিশনালে। কিসে আসবো? কন্ডিশনালে। কারণ কন্ডিশনালে কন্ডিশন আছে কয়টা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কয়টা আছে? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। সরি, একটু পানি খেয়ে নেই, গলা শুকায় যাচ্ছে অনেক। হ্যাঁ, দেখ তাহলে যখন তিনটা কন্ডিশন আমরা দেখবো, এটা আমি অত কিছু তোকে মনে রাখতে বলবো না যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এটা ফিউচার থাকলে ওটা প্রেজেন্ট হবে, এটা প্রেজেন্ট ওটা ফিউচার হবে, এটা পাস্ট পারফেক্ট, এরকম অত কিছু বলবো না। জাস্ট তিনটা কথা বলি, শুনলেই কন্ডিশনাল ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সেটা কি? যখন প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিট যখন থাকবে, কি থাকবে? প্রেজেন্ট ইনডেফিনিট, তখন আমরা উইল বসাবো। কি বসাবো? উইল। আর যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পাস্ট ইনডেফিনিট থাকে কি বসাবো? উড। আর যদি পাস্ট পারফেক্ট থাকে, কি থাকে?
পাস্ট পারফেক্ট থাকে তাহলে উড হ্যাভ। কি, যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে উইল, পাস্ট ইনডিফিনিটে থাকলে উড, এবং পাস্ট পারফেক্টে থাকলে আমরা উড হ্যাভ বসাবো। এই তিনটা জিনিস। হ্যাঁ, এখানে আরো কিছু আছে, যেমন উইলের বদলে আমরা কেন বসাতে পারি, ঠিক আছে। তাই আমি এত কিছু মনে রাখতে বলতেছি না, কারণ যারা পারো তাদের হিসাব আলাদা। অনেকে আছো যে এখনো তোমরা এগুলো বুঝতেছো না, তোমাদেরকে যেগুলো মনে রাখতে হবে একদম শর্টকাটে, যাতে তোমাদের ভুল না হয়, এই জিনিসটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। যে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য জাস্ট উইল, এবং পাস্ট ইনডিফিনিটের জন্য জাস্ট উড, এবং পাস্ট পারফেক্টের জন্য জাস্ট উড হ্যাভ নিয়ে আসলেই তোমরা কিন্তু হয়ে যাবে। আশা করি কোনো রকমের ভুল হবে না। এবং এখানে ছোট করে যদি একটা এক্সাম্পল দেখি তাহলে ইনশাল্লাহ তোমরা আরো ভালো করে বুঝতে পারবা, তোমাদের আর কোনো সমস্যা হবে না। If I had a wings of a bird, এখন বলো এখানে কি হবে। ইফ আই হ্যাড আ উইংস অফ আ বার্ড, এখন আমাকে ধরতে হবে যেটা কোন টেন্সে আছে, যে সেন্টেন্সের পার্টটা দেওয়া আছে এটা কোন টেন্সে আমার। দেখ, ইফ আই হ্যাড, আমরা দেখতে পেলাম যে এখানে হ্যাড চলে আসছে। এখন হ্যাড দেখেই তোর আবার ডিরেক্ট ভাবিস না যে যেহেতু হ্যাড তার মানে এটা পারফেক্টে চলে গেছে। ভাই এরকমটা না। হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে যে হ্যাডটা এখানে কোন ভার্ব, হ্যাডটা এখানে মেন ভার্ব হিসেবে আছে। তো মেন ভার্ব, তাহলে দেখ এটা বুঝতে হবে যে হ্যাড আমাদের কোন ফর্মে আছে। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আমরা বলতে পারি এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে আমরা কি লিখেছিলাম কন্ডিশনালে, যে আমরা উড ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে আই উড ফ্লাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। তাহলে কন্ডিশনাল যে তিনটা, যদি প্রেজেন্ট টেন্সে হয় বা প্রেজেন্ট ইনডিফিনিটে হয় আমরা উইল বসাবো অথবা ক্যান বসাতে পারি। যদি পাস্ট ইনডিফিনিটে হয় আমরা উড বসাবো, এবং যদি পাস্ট পারফেক্টে চলে যায় আমরা উড হ্যাভ বসাবো। এই তিনটা জিনিস জাস্ট মনে রাখবে। কন্ডিশনাল একদম ক্লিয়ার, কন্ডিশনালে আর কোনো প্রবলেম হবে না। এবং কন্ডিশনাল থেকে কমপ্লিটিং সেন্টেন্সে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবি, অবশ্যই কমন পাবি। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে কন্ডিশনালের দুইটা পার্ট থাকে। কয়টা? দুইটা। একটা হচ্ছে কন্ডিশন, আরেকটা হচ্ছে রেজাল্ট। একটা কন্ডিশন, একটা রেজাল্ট। মানে কন্ডিশনে আমরা ইফ যুক্ত দেখতে পারি এবং রেজাল্টের সাথে রেজাল্ট বের হলো। এখন এটা গেল আমাদের কন্ডিশনালের পজিটিভ বা অ্যাফার্মেটিভ যেটা। ঠিক সেমভাবে আনলেস দ্বারাও আসতে পারে। আনলেস, আনলেসটা হচ্ছে ইফের নেগেটিভ, অর্থাৎ যদি না। ইফ মানে হচ্ছে যদি, আনলেস মানে হচ্ছে যদি না। আনলেসের ক্ষেত্রেও কন্ডিশনালের সেম নিয়ম প্রযোজ্য হবে, এখানে কোনো রকমের চেঞ্জ নাই, ঠিক আছে। যার কারণে আনলেসটা আমি দেখাই দিলাম না, জানি যে এটা পারবি ইনশাল্লাহ, কোনো রকমের ভুল হবে না। এখন দেখো একটা জিনিস লিখি, ইট ইজ নোন টু অল আ প্রভাব goes that, দেখ যে ইট ইজ নোন টু অল আ প্রভাব গোজ দ্যাট, দেয়ার ইজ এ প্রভাব দ্যাট, এটাও লেখা যায় দেয়ার ইজ আ প্রভাব দ্যাট। এরকম চার পাঁচটা সেন্টেন্স আছে বা চার পাঁচটা পার্ট তোর আছে যে ইট ইজ নোন টু অল আ প্রভাব গোজ দ্যাট, দেয়ার ইজ আ প্রভাব দ্যাট। এরকম যেগুলো আছে এগুলো আসা মানে তোকে বুঝতে হবে যে তোকে প্রভাব বা প্রবাদ বাক্য বসাতে হবে, ঠিক আছে। এখানে বানায় লিখলে হবে না, তোর যে কোনো একটা প্রবাদ মনে থাকলে বা যে প্রবাদটা ওখানে যায় সেই প্রবাদটাই ওখানে বসাই দিলে হয়ে যাবে, আর কোনো রকমের ভুল হবে না, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নো সুনার হ্যাড। এরপরে দেখ, এরপরে হচ্ছে নো সুনার হ্যাড, scarcely had, hardly had। হার্ডলি হ্যাড, এটা দিয়ে আমাদের চলে আসে কমপ্লিট সেন্টেন্স যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। লেখা হয়তো তোমাদের বুঝতে অনেক একটা প্রবলেম হচ্ছে, এটা বুঝতে পারছি, কিন্তু আসলে ভাইয়ার মাথা এবং হাত দুইটাই খুব এখন কম কাজ করতেছে, ঠিক আছে। তোমরা যখন পরীক্ষার জন্য পড়তেছো তোমাদের জন্য
আমাদেরকেও একটু করে হলেও প্রশ্নগুলো সাজায় এই ক্লাসগুলো গুছাইতে হয়, যার কারণে আমাদেরও প্রেশারটা ভালোই যায়। কারণ তোমরা তো পড়ো জাস্ট যে পরীক্ষা কীভাবে আগানো যায়, আমরা আমরা তোমাদেরকে এমনভাবে পড়ানোর ট্রাই করি যাতে তোমাদের পরীক্ষা দিয়ে একটা তৃপ্তি আসে, একটা স্যাটিসফ্যাকশন আসে, এবং নিজেদের মধ্যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় যে না, আমার পড়ানোর মাধ্যমে কিছু স্টুডেন্ট হলেও তাদের পরীক্ষা তারা ভালো করতে পারছে, একটু হলেও উপকার হয়েছে, ঠিক আছে। যার কারণে একটু প্রেশারটা বেশি যাচ্ছে, কারণ মাথা হাত দুইটা একটু কম কাজ করতেছে। নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, এই তিনটা দেখো। এই তিনটার পরে আমরা চলে যাব যে ফার্স্ট স্টেপ, সেখানে দেখবো যে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা কোন স্টেপ? ফার্স্ট স্টেপ। এরপরে স্টেপ কি হবে দেখো, নো সুনার হ্যাডের সাথে আমরা সাধারণত কি বসাই? দেন। নো সুনার হ্যাডের সাথে দেন, স্কার্সলি হ্যাডের সাথে হোয়েন, হার্ডলি হ্যাডের সাথে হোয়েন বা বিফোর। আর এটা গেল সেকেন্ড স্টেপ। আর থার্ড যে স্টেপ সেটা হচ্ছে পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তোমরা একদম ইজিলি মাথায় রাখো, এই যে নো সুনার হ্যাড আথিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। কি লেখো তোমরা? নো সুনার হ্যাড আথিফ সিন দ্য পুলিশ, সরি কমা তো হবে না, কারণ কমা তুলে দেন বসাতে হবে, দেন হি র্যান অ্যাওয়ে। এই দেখো, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাডের পরে যে সাবজেক্টটা দেওয়া থাকবে আথিফ সিন, কি চলে আসছে? সিন, পাস্ট পারফেক্ট, সিন দ্য পুলিশ, দেখো দেন চলে আসছে, কারণ কি আমাদের নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড থাকলে কি হয়? দেন হয়, আমরা দেন বসাইলাম। এরপরে হি র্যান, র্যানে দেখো পাস্ট টেন্সে চলে গেছে। তাহলে একদম যা বললাম তাই, এখানে কোনো রকমের ব্যতিক্রম নাই, এবং তোমরা আশা করি যে এখানে পারবা, এখানে প্রবলেম তোমাদের হবে না। জাস্ট এই জিনিসটুকু একটু মাথায় রাখো, আশা করি তোমাদের প্রবলেম হবে না। এরপরে একটা তোমাদের এক্সাম্পল দিয়ে ভালোভাবে বুঝাই দেই, তোমরা বুঝতে পারবা। ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার। আমার যদি প্রথম লেকচার হয়, বা তোমাদের প্রথম পরীক্ষার কথা যদি বিবেচনা করি, প্রথম পরীক্ষায় যে কি হয়, প্রথম পরীক্ষায় যে নিজেকে নার্ভাস লাগে, তাই না? অনেকটা প্যানিকড হয়ে যায় অনেকেই। তাহলে তোমরা যদি প্রথম লেকচার, সরি তোমাদের প্রথম এক্সামে যদি প্যানিকড হয়ে যাও, সেটা আমরা ইংরেজির রুলসের মধ্যে একটা এক্সাম্পলে ফেলতে পারি। আমি লেকচার দিয়ে বুঝা দিচ্ছি। আই ওয়াজ মাই ফার্স্ট লেকচার, সরি ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার। এরপরে তোমাদের থাকতে পারে আই ওয়াজ টু নার্ভাস, এরপরে গ্যাপ। তাহলে ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, আই ওয়াজ টু নার্ভাস, এরপরে গ্যাপ। এখন তোমার যে ফার্স্ট লেকচার হয়, তোমার প্রথম পরীক্ষা যেমন প্যানিকড হয়ে গেছো, ফার্স্ট লেকচার কোনো একজন টিচারকে যদি একটা ভার্সিটি বা একটা ক্লাস যদি দাঁড়া করে দাও, তার ফার্স্ট লেকচারে সে কি প্রথম ক্লাসে একটু ভয় পাবে, ঘাবড়ায় যাবে। তাহলে আই ওয়াজ টু নার্ভাস, আই ওয়াজ টু নার্ভাস টু টেক দ্য ক্লাস, টু টেক দ্য ক্লাস। যে প্রথম লেকচার হয়, প্রথম লেকচারে সে ক্লাস নিতে এমনিতে একটু ঘাবড়ায় যাবে, একটু দুর্বল হয়ে যাবে, এজন্য আই ওয়াজ টু নার্ভাস টু টেক দ্য ক্লাস। আশা করি বুঝতে পারছো, তোমাদের প্রবলেম হয় না? যদি প্রবলেম হয় তাহলে বলতে পারো, ঠিক আছে? প্রবলেম হলে একটু করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নেই এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকো নাই, ফলো এবং লাইক করে নেই, একটু কষ্ট করে ফলো এবং লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এরপরে হু হায়ার হোয়েন, এই হু হায়ার হোয়েন আমরা সাধারণত ইউজ করি কোথায়? আমরা সবসময় ইউজ করে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু এই হু হায়ার এবং হোয়েন আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবেও ইউজ হতে পারে। যখন এই রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়, সেটা সেন্টেন্সের মাঝে চলে আসে। কোথায় চলে আসে? সেন্টেন্সের মাঝে চলে আসে, এবং এই মাঝে আসার ফলে এর পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকে। কি থাকে? অ্যান্টিসিডেন্ট থাকে। কি থাকবে? অ্যান্টিসিডেন্ট থাকবে। তোমাকে যে একটা এক্সাম্পল দেই, তাহলে একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবা, কোনো রকমের প্রবলেম হবে না। আ
ভিলেজ ডক্টর ইজ আ, এখানে আমরা দা দিয়ে দেই, দ্য ভিলেজ ডক্টর ইজ আ গুড পারসন হু, আমাদের এইটুক পর্যন্ত দেয়া থাকতে পারে, দ্য ভিলেজ ডক্টর ইজ আ গুড পারসন হু ড্যাশ। এখন তুমি এখানে কি বসাও ভাইয়া, দেখো দ্য ভিলেজ ডক্টর ইজ আ গুড পারসন, ভিলেজের যে ডাক্তাররা থাকে সেই ডাক্তাররা এখানে বলা হয়েছে যে গ্রাম্য চিকিৎসক খুবই ভালো মানুষ, যে তার মানে হুর এখানে কি চলে আসছে, যে বাংলা মিনিং চলে আসছে, যে এখন আমরা কি লিখবো, যে সে ফ্রিতে ট্রিটমেন্ট দেয়, কি দেয়, ফ্রিতে ট্রিটমেন্ট দেয়, হু ট্রিটস পেশেন্টস ফর ফ্রি। এটা আমরা লিখে কমপ্লিট করতে পারি। কমপ্লিট সেন্টেন্স মানে তোমার মাথার খেলা, অর্থাৎ তোমার এই তিনটা যখন আসবে তুমি জাস্ট মিনিং বুঝে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বসাইতে হবে, নির্দিষ্ট কোনো রুলস নাই। এখন যেটা বলছিলাম যে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্টটা আসলে ভ্যা কি, দেখো তোমার এখানে ডাব্লিউএস ওয়ার্ড চলে আসে, তোমার দ্যাটও থাকতে পারে, ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ডের সাথে দ্যাটও থাকতে পারে, ডাব্লিউএস ওয়ার্ড অথবা দ্যাট যে কোনো একটাই আসুক, এই হুয়ের আগে তুমি দেখতে পারবা যে একটা নাউন দেয়া থাকে, কি থাকে, একটা নাউন দেয়া থাকে, সেই নাউনটার পরিবর্তে আমরা হু বসাই। এখন তুমি এই হুয়ের পরে যে ভার্বটা বসাবা, সেই ভার্বটা বসে এই ওয়ার্ডটা দ্বারায়, এই নাউনটা দ্বারা, এবং এই নাউনটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই নাউনটা কি, সেই নাউনটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে বলা যায় যে বাক্যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হয়, রিলেটিভ প্রোনাউন অনুযায়ী নয়। এবং এই হুটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন, কি রিলেটিভ প্রোনাউন, আরপি রিলেটিভ প্রোনাউন। তাহলে পার্সনটা হচ্ছে, অর্থাৎ নাউনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং যে ডাব্লিউএস ওয়ার্ড সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হয়, যার কারণে এখানে ট্রিটের সাথে ট্রিটস হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পারছো, তোমাদের প্রবলেম নাই। আর যদি প্রবলেম থাকে তাহলে আরো ভালো, কারণ তোমাদের পরীক্ষা রাত শেষ হবে, তারপর একটা রাত শেষ হবে, সকালে উঠে পরীক্ষা দিতে চলে যাবা, প্রবলেম থাকে আরো বেটার, ঠিক আছে। তাহলে দেখ আমরা কয়টা রুলস বললাম, কমপ্লিটিং সেন্টেন্সের কয়টা রুলস বললাম, 9-10টা মেবি রুলস পড়া হয়েছে। আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের রুলস, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সেখানে রুলস বললাম মেবি 9টা কি 10টা। তাহলে এবং প্রিপোজিশন সেটা একটা গ্রাফ চার্ট, জাস্ট একটা গ্রাফ চার্টে তোদেরকে বুঝাই দেওয়ার ট্রাই করলাম। এই তিনটা জিনিস টাইমটা একটু বেশি লাগতেছে, কারণ 1.5 বছরের পড়া তোদেরকে শর্টকাট টেকনিকে এই 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে বলে দেওয়া খুবই কষ্টকর একটা জিনিস, তাও বোঝা দেওয়ার ট্রাই করতেছি। অর্থাৎ তুই 25-30টার মধ্যে অলরেডি দেখ তো 3টা টপিক শেষ হয়ে গেছে। 3টা টপিকে আশা করবো যে তোদের আর কোনো রকমের প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে তোদের মাথায় বাড়ি দরকার আছে, হ্যাঁ, মাথায় বাড়ি দেওয়া ছাড়া ঠিক হবে না। এরপরে তোদের যে টপিকটা অনেকের সমস্যা থাকে সেটা হচ্ছে মডিফায়ার। কি ফায়ার? মডিফায়ার মানে ফায়ার যেহেতু আছে এখানে অনেক স্টুডেন্টের মাথায় আগুন লাগে যে মডিফায়ার, ভাইয়া মডিফায়ার পারি না, ভাইয়া মডিফায়ারে কি আছে, আয় তোকে আজকে মডিফায়ারে কি আছে এটা তোকে জাস্ট কয়েকটা জিনিস বলবো, এটা জাস্ট মনে রাখবি। ফার্স্টে বলি মডিফায়ারের কাজটা কি, কোনো কিছুকে বর্ণনা করা, কোনো কিছুকে বর্ণনা করা। এখন এই মডিফায়ার কোথায় কোথায় বসতে পারে, এটা দুইটা জাস্ট পজিশন, একটা হচ্ছে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার যেটা প্রি মডিফায়ার সেটা বসে পূর্বে, আর যেটা পোস্ট মডিফায়ার সেটা কোথায় বসে, সেটা বসে পরে। প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। এখন এই মডিফায়ারের মধ্যে আমরা কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ফার্স্টে যেটা আমরা জানবো, ইজি থেকে যাই, ইনফিনিটিভ। কি? ইনফিনিটিভ। মডিফায়ারটা সবার লাস্টে করা বেটার। তোদের গ্রামাটিক যতগুলো টপিক আছে সেগুলো শেষ করে তোর মডিফায়ার, কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফ্রম ভার্বস এগুলো করতে হয়, তাহলে তোদের বুঝতে একটা প্রবলেম হয়। তো তোদের এখন সেই সময়টা নাই, যার কারণে আমি জাস্ট বুঝাই দিচ্ছি যাতে তোদের মাথায় একটু করে হলো ঢোকে। ইনফিনিটিভ আমি অলরেডি বলে দিচ্ছি, 2+ ভার্বের V1, 2+ ভার্বের কি V1। এখন এটা তোর সেন্টেন্সে আসতে পারে, ইউজ আ ইনফিনিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, ইউজ আ ইনফিনিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে তোকে অবশ্যই 2+ ভার্বের V1 নিয়ে যেতে হবে, ভার্বের V1 নিয়ে না গেলে কি ভুল হয়ে যাবে। 2+ ভার্বের V1 না নিলে তোর অবশ্যই ভুল হয়ে যাবে। উই টেক ফুড, এখন ধর ড্যাশ দেয়া আছে, হ্যাঁ, উই টেক ফুড ড্যাশ। এখন যদি আসে ইউজ আ ইনফিনিটিভ টু
পোস্ট মডিফাই দ্য নাউন, ইউজ দ্য ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। দেখ ফুডটা কি, ফুডটা হচ্ছে নাউন, ফুডটা হচ্ছে কি নাউন। এখন পোস্ট মডিফাই বলছে অর্থাৎ পরে, এই যে পোস্ট মডিফাই মানে কি বলছিলাম পরে, তাহলে ফুডের পরে একটা ইনফিনিটিভ বসাইতে হবে যেটাই নাউনটাকে বর্ণনা করবে, মডিফাই করবে। তাহলে উই টেক ফুড, আমরা খাই, কেন খাই, সুন্দর করে লিখতে পারি টু সারভাইভ, বাঁচার জন্য তো খাই, তাই না? উই টেক ফুড টু সারভাইভ। এই যে টু প্লাস ভার্বের V1 হয়ে গেছে, টু প্লাস ভার্বের V1 হয়ে গেছে, অর্থাৎ এই পুরোটা হচ্ছে ইনফিনিটিভ। এটা কাকে বর্ণনা করতেছে, নাউনকে বর্ণনা করতেছে। তাহলে ইউজ দ্য ইনফিনিটিভ, সেটা আমাদের হয়ে গেল। তাহলে এটা বুঝতে পারলাম। ইনফিনিটিভের পরে আমরা চলে যাব পার্টিসিপলে। কোথায়? পার্টিসিপল। বলছিলাম যে ভার্বের সাথে আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে, কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্বের সাথে আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ নাউনকে বর্ণনা করে, নাউনকে বর্ণনা করে, সেটা পার্টিসিপল হয়ে যায়। সেটা সাধারণত হয় প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, সেটা থাকে V2 ফর্মে। কি থাকে? V2 ফর্মে থাকে। এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, পারফেক্ট পার্টিসিপল যেটা সেটা হয় হ্যাভিং প্লাস V3, সেটা হয় পারফেক্ট পার্টিসিপল। তোমাদের এই প্রেজেন্ট পার্টিসিপলটা মাথায় রাখবা, ইনফিনিটিভ পার্টিসিপল দুইটাই মাথায় বেশি করে রাখবা, যাতে মাথা থেকে হারায় না যায়। মাথা থেকে যেটাই হারায় যাক, এই দুইটা যাতে হারায় না যায়। এখানে অবশ্যই 1 মার্ক কমন পাবা, ঠিক আছে? নিশ্চিত কমন 1 মার্ক। এরপরে আমরা সুন্দর করে দেখবো প্রি মডিফাই দ্য নাউন। এরকম তোমার প্রশ্ন থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন। এখন প্রি মডিফাই দ্য নাউন, একটু আগে বললাম যে পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, সেই অ্যাডজেক্টিভটা বর্ণনা করে কাকে। আমরা আইএনজিতে যাব না, জাস্ট অ্যাডজেক্টিভের কথাটা ভাবলেই হবে যে অ্যাডজেক্টিভটা বর্ণনা করে নাউনকে। কাকে বর্ণনা করে? নাউনকে। তাহলে যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তোমাকে বুঝতে হবে নাউনের পূর্বে একটা জিনিস বসাইতে হবে যেটা নাউনকে বর্ণনা করবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি বলি আই হ্যাড আ ড্যাশ কার, এখন তোমরা এই গ্যাপে দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। তুমি এখানে নিউ লিখতে পারো, নিউ লিখলে কি হয়ে গেল? এই কারকে বর্ণনা করতেছে নিউ, তাহলে আমাদের এটা হয়ে গেল প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এটা বোঝা গেছে আশা করি, তাই না? এখন যেটা বুঝাবো, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। কি? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ যখন যাব, তোমার একটা জিনিস বুঝতে হবে যে নাউনের পূর্বে সেটা অ্যাডজেক্টিভ বসে নাউনকে বর্ণনা করে। কিন্তু যখন বলছি ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, মানে তোমাকে নাউন বসাতে হবে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কি বসাইতে হবে? নাউন বসাইতে হবে, কিন্তু কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। আগের ক্লাসে আমি বলছিলাম ইউ আর এ ঢাকা সিটি কলেজ স্টুডেন্ট। এখানে স্টুডেন্টটা হচ্ছে নাউন, কলেজটাও নাউন, সিটিটাও নাউন, ঢাকাটাও নাউন। স্টুডেন্ট নাউন, কলেজ নাউন, সিটি নাউন, ঢাকাও নাউন। তাহলে নাউন এখানে কয়টা? 4টা। কিন্তু আমি যদি প্রশ্নে বলি যে এখানে মেন নাউন কোনটা, মানে নাউন তো হবে একটা। কেন একটা হবে? সে একটা হওয়ার কারণ আছে। দেখো, যখন তুমি একটা সেন্টেন্স লিখবা এবং পাশাপাশি তুমি 1 লক্ষ বা 2 লক্ষ নাউন লিখেছো, পাশাপাশি তাদের মাঝে কোনো কিছু নাই, প্রিপোজিশন কনজাংশন কিচ্ছু দেয়া নাই, যদি এরকমটা থাকে, মানে কোনো রকমের প্রিপোজিশন দেয়া নেই, মানে তুমি ডিভাইড করতে পারতেছো না, এরকম যদি থাকে, তখন আমাদেরকে বুঝতে হবে সর্বশেষের যে নাউন সেটাই একমাত্র নাউন। আর আগের যেগুলো সেগুলো কি হয়ে যাবে? সেগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। কিন্তু আলাদা করে যদি আমরা দেখি, ঢাকা, ঢাকাটা হচ্ছে একটা নাউন, সিটি শহরের নাম সেটা হচ্ছে একটা নাউন, এরপর হচ্ছে কলেজ, এটাও একটা নাউন। তাহলে কি স্পেসিফিকভাবে নাউন হচ্ছে, কিন্তু সেন্টেন্সে এখানে নাউন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই যে আমরা নাউনটাকে অ্যাডজেক্টিভ বানাই দিলাম, এটাই বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এখন আমরা দেখবো প্রি মডিফাই দ্য ভার্ব। কি দেখবো? প্রি মডিফাই দ্য ভার্ব। এখন প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে ভাই দেখো মডিফাই করতে পারে জাস্ট একটা জিনিস, সে হচ্ছে অ্যাডভার্ব। এখানে তোমার পোস্ট মডিফাই থাকতে পারে, ঠিক আছে?
পোস্ট মডিফাই দা ভার্বও থাকতে পারে, প্রি মডিফাই বলুক বা পোস্ট মডিফাই বলুক, যেটাই বলুক সে জাস্ট অ্যাডভার্বই হবে, কারণ অ্যাডভার্বটাই শুধু ভার্বকে মডিফাই করতে পারে। এই ভার্বকে মডিফাই কে করতে পারে? শুধুমাত্র অ্যাডভার্ব। এটা একটু মাথায় রাখবা যে ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, একটু মাথায় রাখলে আশা করি আর কোনো রকমের প্রবলেম হবে না। এরপর হচ্ছে ইন্টেন্সিফায়ার। অনেকেই শব্দটা নতুন শুনতেছে যে ইন্টেন্সিফায়ার, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে অর্থের তীব্রতা প্রকাশ করবে। কি করবে? অর্থের তীব্রতা প্রকাশ করে, অর্থের তীব্রতা প্রকাশ করে ইন্টেন্সিফায়ার। আমি যে বলি যে স্মোকিং ইজ ড্যাশ ইনজুরিয়াস ফর হেলথ, স্মোকিং ইজ ড্যাশ ইনজুরিয়াস ফর হেলথ। আমি বললাম যে ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে অর্থের তীব্রতা প্রকাশ করে। যখন তুমি এখানে বলবে যে ইউজ আ ইন্টেন্সিফায়ার দেয়া থাকবে, তোমাকে ইন্টেন্সিফায়ার দেখা মাত্রই তোমাকে বুঝতে হবে যে এটা আরো অর্থের তীব্রতা প্রকাশ করে। অর্থের তীব্রতা প্রকাশ করতে পারে কি কি? যেমন তুমি একদম ইজিভাবে যদি ধরো সো ভেরি মেনি, সো ভেরি মেনি, এগুলো অর্থের তীব্রতা প্রকাশ করে। তাহলে সেই হিসেবে স্মোকিং ইজ, আমরা কি লিখতে পারি? ভেরি, স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস ফর হেলথ, স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস ফর হেলথ মানে অর্থের তীব্রতা প্রকাশ করবে, সেটা আমাদের ইন্টেন্সিফায়ার হয়ে যাবে। আরেকটা দেখো, একটা জিনিস দেখা দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ পজিটিভ। কি? অ্যাপ পজিটিভ। তোমরা অনেকে পড়ছো, অনেকে পড়ো নাই। অ্যাপ পজিটিভ, অনেকে হয়তো নতুন শুনতেছো, যাই হোক একটুকে মাথায় রাখো। অ্যাপ পজিটিভ এটা হচ্ছে নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, অর্থাৎ ডাবল নাউন। তুমি এখানে ডাবল নাউন দেখতে পারবে, সে কিরকমের ডাবল নাউন, আবার নাউন প্লাস নাউন, এটা কিরকম হলো? একটু আগেই তো বললাম যে একসাথে অনেকগুলো নাউন বসে লাস্টের নাউনটা নাউন হয়ে যায়, ফার্স্ট পেয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটা আবার কিভাবে? দেখো, আমি যে বলি যে কাজী নজরুল ইসলাম, এরপরে কমা দিয়ে তোমার একটা জিনিস দিয়ে এসছে, এরপরে বাকি ব্লা 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 সেন্টেন্স লিখে দিচ্ছে। হ্যাঁ, এখন তোমাকে বলছে ইউজ অ্যান অ্যাপ পজিটিভ। কি? ইউজ অ্যান অ্যাপ পজিটিভ। এখন তোমাকে কাজী নজরুল ইসলাম বলছি নাউন প্লাস নাউন, কিন্তু নাউন প্লাস নাউনের মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রথম নাউনকে, যে প্রথম নাউনটা থাকবে, এই প্রথম নাউনকে বর্ণনা বা অতিরিক্ত অর্থ প্রদান করবে। কে করবে? দ্বিতীয় নাউন। কোন নাউন? দ্বিতীয় নাউন। তাহলে কাজী নজরুল ইসলামকে বলা হয় আমাদের দেশের জাতীয় কবি অথবা বিদ্রোহী কবি। সেখানে আমরা বলতে পারি যে বিদ্রোহী কবি লেখো, রেবেল পোয়েট, অথবা যে জাতীয় কবি রাখো, তাহলে কি কাজী নজরুল ইসলাম ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম ন্যাশনাল পোয়েট অথবা রেবেল পোয়েট, যেটা তোমার ইচ্ছা সেটাই লিখতে পারো, লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে দেখো, আমি যে যখন ফার্স্ট পার্ট পড়াইছিলাম তখন বলেছিলাম যে পার্টস অফ স্পিচ কতটা গুরুত্বপূর্ণ। দেখো এখানে যতগুলো টপিক পড়াচ্ছি, এগুলো পার্টস অফ স্পিচ জানা থাকে তোমার অলরেডি 40% পড়া হয়ে গেছে। ঠিক আছে, 40% অলরেডি পড়া তোমার হয়ে গেছে। এখন দেখো তারপর যেটা ইউজ আ ডেমনস্ট্রেটিভ, ইউজ আ ডেমনস্ট্রেটিভ। এখন ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো একটু মাথায় রাখতে হবে। দিস, দিস, দ্যাট, দোজ। এখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ডেমনস্ট্রেটিভ তোমার প্রশ্ন চলে আসতে পারে, ইউজ আ ডেমনস্ট্রেটিভ। যখন তোমরা এরকম আসবে, আমি যে বলি সরি, দিস বসলে ম্যাঙ্গো, দিস ম্যাঙ্গো ইজ ভেরি
ডেলিসিয়াস, দিস ম্যাঙ্গো এই যে দিস, এটা তোমার আসতে পারে ইউজার ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এরকম চলে আসতে পারে। তখন তোমার চলে আসবে এখানে দিস, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে, এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর একটা জিনিস এখানে, সেটা হচ্ছে আর্টিকেল। কি তোমার আর্টিকেল চলে আসতে পারে। সেই আর্টিকেল কয় রকমের আর্টিকেল তোমরা জানো, যে একটা হচ্ছে দা অর্থাৎ ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে এ অথবা এন। কি এ অথবা এন, দা এ অথবা এন, এটা একটু মাথায় রাখবে, আর্টিকেল থেকেও চলে আসতে পারে। আর ভয়েস, তোমাদের ভয়েসটা একটু জানা থাকতে হবে, কারণ ভয়েস কিন্তু তোমার মডিফায়ারে মাঝে মধ্যে চলে আসে। এই ছিল মডিফায়ার। মডিফায়ারে তোমার এর বাইরে আর কিচ্ছু আসবে না, তুমি জাস্ট এগুলোই মনে রাখো। এগুলো মনে রাখলে তোমার মডিফায়ারে তুমি 100-100 অ্যান্সার করে আসতে পারবা, কোনো রকমের প্রবলেম হবে না। তো এর পরের যে টপিকটা, সেটা দেখ জাস্ট 2 মিনিটে শেষ করে দেবো। 2 মিনিট ন্যারেশন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তোদের কাছে তেলে ভাজা ভাজা হয়ে যাবে ন্যারেশন, ঠিক আছে। এই 2 মিনিট জাস্ট একটু দেখ যে ন্যারেশনটা আমরা ন্যারেশনের বাংলা কি, ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। এটা কত প্রকার হয়ে থাকে, এটা হয় 2 রকমের, একটা হচ্ছে ডিরেক্ট এবং একটা হচ্ছে ইনডিরেক্ট। তোর পরীক্ষায় ডিরেক্টও থাকতে পারে, ইনডিরেক্টও থাকতে পারে, এবং তোদের পরীক্ষা সে প্যাসেজ ন্যারেশন, ভাই প্যাসেজ ন্যারেশন এবং সেন্টেন্স ন্যারেশন যেটা, সেটা সেম টু সেম, আমি জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যেটা করতে বলা হয়, সেটা যদি আমরা জানি, তাহলে ইনডিরেক্ট থেকে ডিরেক্টও আমরা করতে পারবো। দেখ, এটা রিপোর্টিং ভার্ব যে থাকে, ন্যারেশনের যে রিপোর্টিং ভার্ব থাকে, সেটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, কোন টেন্সে, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমাদের সব যে রিপোর্টিং ভার্ব, সেগুলো থাকে পাস্ট টেন্সে, যার কারণে আমাদের এই ভিতরে চেঞ্জ হয়, অর্থাৎ রিপোর্টের স্পিচে চেঞ্জ হয়। এখন রিপোর্টের স্পিচে আমরা কিভাবে চেঞ্জ করব, দেখ, রিপোর্টের স্পিচে যে চেঞ্জের নিয়ম, সেটা হচ্ছে যদি রিপোর্টের যদি রিপোর্টিং স্পিচটা প্রেজেন্টে থাকে, রিপোর্টিং স্পিচ মানে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে, রিপোর্টিং ভার্বটা থাকবে পাস্টে, এরপর রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্টে থাকে, প্রেজেন্টে যদি থাকে, তাহলে আমাদেরকে এটা করতে হবে পাস্টে। কোন টেন্সে করব, পাস্টে। আর যদি ফিউচারে থাকে, তাহলে করব পাস্টে। সেম ভাবে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো রকমের চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো রকমের চেঞ্জ হবে না। এবং ন্যারেশনটা একটু দেখ, শি মাস্ট সে টু মি আই উইল গো, এই যে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড। সেডটা কি, রিপোর্টিং ভার্ব, যেহেতু পাস্টে আছে তাহলে আমাদের চেঞ্জ হবে, কিন্তু যদি প্রেজেন্টে থাকতো তাহলে কোনো রকমের চেঞ্জ হইতো না, যা থাকতো তাই হয়ে যেত, জাস্ট পার্সনের পরিবর্তন হতে পারতো। যেহেতু এখানে পাস্ট আছে, তাহলে আমাদের এই ভিতরের যে রিপোর্টের স্পিচ, এটাও চেঞ্জ হবে। তাহলে পাস্ট দেখলে আমাদের চেঞ্জ হবে। এখন কি হিসেবে দেখ, এখানে কোন টেন্সে দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রেজেন্টে, আমার এখানে দেওয়া আছে ফিউচারে, কারণ ফিউচার খুঁজে বের করবো। ফিউচার কোথায়, এই যে ফিউচার, এই যে ফিউচার, কারণ ফিউচার থাকলে পাস্ট হয়। কি হয়, পাস্ট হয়। আমরা লিখে নিব সীমা টোল্ড মি। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে কমা ইনভার্ট, এটা তুলে আমরা দ্যাট বসাবো। কি বসাবো, দ্যাট। তাহলে সীমা টোল্ড মি দ্যাট, এই আইটা সীমা দ্বারা পরিবর্তন হবে। তাহলে শি উইল থাকলে উড গো হোম, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমাদের এখানে যে টেন্সে থাকবে, এই অনুযায়ী জাস্ট চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, যদি রিপোর্টেড ভার্বটা পাস্ট টেন্সে থাকে। এটা এগুলো অ্যাসার্টিভ। এখন আমরা যে ইন্টারোগেটিভ করি, দেখ, ইন্টারোগেটিভ করলে হি সেড টু মি হাউ আর ইউ। এখন আমরা সেড তুলে দিয়ে টোল্ড বসিয়েছি কোথায়, অ্যাসার্টিভ সেন্টেন্সে। কিন্তু ইন্টারোগেটিভে আমার থাকবে হি আস্কড মি। এখন এখানে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, কমা ইনভার্টেডের মধ্যে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তাহলে ডাব্লিউএস বসবে। আর যদি না থাকে, তাহলে ইফ অথবা ওয়েদার বসতে পারে। যেহেতু এখানে ডাব্লিউএস আছে, আমাদেরকে ডাব্লিউএসটাই বসাতে হবে। হি আস্কড মি হাউ আই ওয়াজ। এখানে দেখ যে হি আস্কড মি, এখানে যেহেতু প্রেজেন্টে ছিল, আমরা পাস্টে করে দিলাম, এবং তার আগে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম। এখন এখানে কথা হলো, তুই যতগুলো ন্যারেশনই করা হবে, তুমি যতগুলো ন্যারেশন করো, তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। কোন সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, হি সেড টু মি ওপেন দ্য বুক। এখন এই সেড টু, যা অর্থাৎ অর্ডার করা বোঝাইছে, তাহলে আমরা বসাবো হি অর্ডার্ড মি দ্যাট। এখানে কমা ইনভার্ট তুলে দিয়ে দ্যাট বসাবো, দ্যাট ওপেন দ্য বুক।
মানে তোমার যা থাকবে তাই হয়, যদি পার্সন থাকে পার্সনের পরিবর্তন হয়। আর যখন অপটেটিভে আসবা তখন তোমার এই রিপোর্টেড ভার্বটা তুলে দিয়ে উইশ অথবা প্রে বসাইতে হয়, বাকি সব অ্যাসারিভের মতো। আর যখন তুমি এক্সক্লামেটরি সেন্টেন্সে আসবা, এখানে যদি দুঃখ বোঝায় বা কষ্ট বোঝায় তখন এক্সক্লেমড উইথ সরো, মানে রিপোর্টেড ভার্বটা তুলে দিয়ে এক্সক্লেমড উইথ সরো, আর যদি আনন্দ বোঝায় এক্সক্লেমড উইথ জয়, এরকমটা হয়। আর হচ্ছে ব্যতিক্রম মাঝে মধ্যে আসে, হি সেড টু মি থ্যাংক ইউ। এটা কিরকম হবে? হি সেড টু মি থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি, হি থ্যাঙ্কড মি। এখন কথা হলো যে ভাইয়া এটা তো আপনি সেন্টেন্স ন্যারেশন করালেন, তাহলে আমি প্যাসেজ ন্যারেশন কিভাবে করব? দেখ, যারা এগুলো পারবি জাস্ট একটা জিনিস করা লাগবে ওখানে, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্স যখন জুড়ে দিব তখন অ্যান্ড বসাবো, অ্যান্ড অলসো টোল্ড দ্যাট। যদি প্রশ্ন করা বোঝায় তাহলে অ্যান্ড অলসো আস্ক দ্যাট, এরকম হবে। এখন একটা প্রশ্ন করার পর যে আরেকটা করে এবং তারপর যে আবারও করে তাহলে আবার আমরা লিখবো অ্যান্ড অ্যাগেন আস্ক দ্যাট, এরকম, ঠিক আছে? আর যদি সম্মানের কোনো ব্যক্তি বলছে তাহলে অ্যাকর্ডিং, মানে সম্মান দিয়ে বুঝাবো, অ্যাকর্ডিং দিয়ে শুরু করব। এই ছিল ন্যারেশন। এই ন্যারেশনে এইভাবে পড়লে আশা করি যে আর কোনো ঝামেলা হবে না, একদম ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এরপর যে কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আর আরেকটা কথা, আমাদের পাঠশালা এখন যারা যারা সাবস্ক্রাইব করোনি এবং ফলো বা লাইক দাওনি ফেসবুকে, একটু ফলো বা লাইকটা দিয়ে দাও, এবং ইউটিউবে দেখে থাকলে তুমি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিয়ে রাখো, কারণ তোমাদের সামনে এডমিশন পরীক্ষা, এডমিশনে তুমি একটা ভালো রকমের গাইডলাইন পেয়ে যাবে আমাদের কাছে, যার কারণে তোমার সাবস্ক্রাইব করে রাখা তোমারই প্রয়োজন, কারণ তুমি ক্লাসগুলো দেখতে পারবে, আপডেটগুলো জানতে পারবে এখান থেকে, ঠিক আছে? এখন আমরা নেক্সট টপিকে চলে যাব। সবচেয়ে যে পাজেল টপিকটা হচ্ছে তোমাদের কাছে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। কি? রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম ভার্বস। এটা দেখো, এটা জানার আগে আমাদেরকে জাস্ট যেহেতু ভার্বের কথা আছে, ভার্বটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। সেই জন্য একটু দেখো, ভার্বটা হয় মূলত কত প্রকার? দুই প্রকার, ফাইনাইট এবং নন ফাইনাইট, ফাইনাইট এবং নন ফাইনাইট। এখন এই ফাইনাইটকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি? প্রিন্সিপাল এবং অক্সিলারি, প্রিন্সিপাল এবং অক্সিলারি। এখন প্রিন্সিপালকে দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ এবং কি? ইনট্রানজিটিভ। এবং নন ফাইনাইট যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ, বাকিগুলো কি? ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। সবগুলো অলরেডি দেখা দিচ্ছি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল তিনটাই দেখাই দেওয়া হয়েছে। এদিকে দেখো, ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইটটা হচ্ছে যেটার দ্বারা তুমি টেন্স চিনতে পারবা, অথবা যেটার পার্সন বা সাবজেক্ট পরিবর্তন বা ভার্বের পরিবর্তন হবে। কি হবে? ভার্বের পরিবর্তন হবে, সেটা হবে ফাইনাইট ভার্ব, এবং যেটা হবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং প্রিন্সিপালটা হচ্ছে বাক্যের মেইন ভার্ব, আর অক্সিলারি হচ্ছে যে ভার্ব বাক্যের মেইন ভার্বকে সাহায্য করে। ট্রানজিটিভ যার অবজেক্ট থাকে অথবা যার অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলবে, আর যার অবজেক্ট নাই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবে। তোমাদের ভার্ব সম্পর্কে যদি আরও ডিটেলস জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ইউটিউবের প্লেলিস্টে ঢুকে তুমি ক্লাসগুলো সুন্দরকে দেখে রাখতে পারো। যে বিস্তারিত ধারণা পেতে চাও তো ওখানে ঢুকলে তুমি বিস্তারিত ধারণাগুলো পেয়ে যাবা। এখন আমরা ডিরেক্ট রুলসে চলে যাব। দেখ, তাহলে মূল যে রুলসগুলো সেগুলোর মধ্যে আমরা কয়েকটা রুলস ভালোভাবে দেখে নিবে, এগুলো থেকেই আসবে, এর বাহিরে একটাও আসবে না। আমি যে রুলসগুলো দেখাই দিব এর বাহিরে 100% শিওর যে আল্লাহর রহমতে আর বাহির থেকে আসবে না, এগুলো পড়লে এনাফ। দেখ, ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্ড দ্বারা, যদি আমরা অ্যান্ডের ব্যবহার দেখবো যে অ্যান্ড দ্বারা একের অধিক সাবজেক্ট যুক্ত হয়। কি হয়? একের অধিক সাবজেক্ট যুক্ত হয়, তাহলে সেই ভার্বটাকে আমরা অবশ্যই প্লুরাল করে নিব। ভার্বটাকে অবশ্যই আমরা কি করব? প্লুরাল করব। এখন অ্যান্ড নট দ্বারা যদি একের অধিক সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে বিপরীতটা হবে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। আর যদি অ্যান্ড দ্বারা একটার বেশি মানে একাধিক ওয়ার্ড বা ফ্রেজ যদি গঠন করে, একাধিক ওয়ার্ড বা ফ্রেজ যদি গঠন করে, কিন্তু সেই ওয়ার্ড বা ফ্রেজ যদি সিঙ্গেল আইডিয়া প্রকাশ করে, কেমন আইডিয়া? সিঙ্গেল আইডিয়া প্রকাশ করে, তাহলে সেই ভার্বটাকে আমরা অবশ্যই সিঙ্গুলার করবো। আর অ্যান্ড দ্বারা যদি সংখ্যা যুক্ত হয়, যে কোনো সংখ্যা যুক্ত হোক, ভার্বটাকে আমরা অবশ্যই সিঙ্গুলার করে দিব। কি করব? ভার্বটাকে অবশ্যই সিঙ্গুলার করে দিব। আর অ্যান্ডটা যদি পদবিধারী কমন নাউন যুক্ত হয়, অ্যান্ড দ্বারা যদি পদবিধারী কমন নাউন যুক্ত হয়, তাহলে দায়ের সংখ্যা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। কিসের সংখ্যা অনুযায়ী? দায়ের সংখ্যা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। আমি একটা এক্সাম্পল লিখে নিয়েছি, দেখো 2 and 3 মেক অথবা মেক্স। মেক
মেক অথবা মেক্স 5। এখন 2 এবং 3 দুইটার সংখ্যা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এবং দুইটার সংখ্যা যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে মেক করব না মেক্স করব, বলো। এটা করব সিঙ্গুলার, এবং সিঙ্গুলার কি দেখা যাচ্ছে মেক, তাই না? তাহলে মেক অ্যান্সার হবে নাকি? এখন কথা হলো যে এস বা ইএস যেটা সাথে যুক্ত থাকে সেটা সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? দেখো ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে ভার্বটা হয় সিঙ্গুলার। কি হয়? ভার্বটা হয় সিঙ্গুলার। আর নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেই নাউনটা হয় প্লুরাল। এটা একটু মনে রাখবা। এটা তোমরা অনেকেই জানো না, এটা আমি জানি, লজ্জার বিষয় না, জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি সিঙ্গুলারকে 2 and 3 মেক্স 4, কি হবে? 2 and 3 মেক্স 4। এরপরে যেটা দেখো, এটা ভাইয়া একটু মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া হবে না। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যামং, ইন এডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, নো লেস দেন, একটা হচ্ছে এক্সেপ্ট। এখন এগুলো যদি আসে তাহলে আমরা কি করব? আর অর নর এটার সাথে সম্পর্ক আছে এটার, অর নর, আইদার অর, নাইদার নর, নট বাট, নট অনলি বাট অলসো। দেখো বেলাল অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ইজ অথবা রেসপন্সিবল। এখন কি দেওয়া আছে? অর দেওয়া আছে। অর কোথায়? অর কোথায়? এই যে অর, এই অর দেয়া আছে। তাহলে বেলাল অর হিজ ফ্রেন্ডস ইজ অবলিক আর রেসপন্সিবল। এখন আমরা এই অর দিয়ে দেখতেছি দুইটা সাবজেক্ট যুক্ত আছে। কয়টা? বেলাল একটা, হিজ ফ্রেন্ডস একটা। তাহলে আমরা হিজ ফ্রেন্ডস দেখে ভার্ব বসাবো না বেলাল দেখে ভার্ব বসাবো? সবসময় মনে রাখবা যখন এই ওয়ার্ডগুলো আসবে যে অর নর, আইদার অর, নাইদার নর, নট বাট, নট অনলি বাট অলসো, এগুলো দ্বারা পরের যে সাবজেক্ট থাকবে, শেষের সাবজেক্ট, কোথাকার সাবজেক্ট? শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। শেষের সাবজেক্ট আছে হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস। এখন হিজ ফ্রেন্ডস দেখে আমরা ভার্ব বসাবো কি? অবশ্যই আর, হিজ ফ্রেন্ডস প্লুরাল, তাহলে আমরা আর বসাবো। আর যদি এখানে থাকে উইথ, এখানে যদি উইথ থাকে বেলাল উইথ হিজ ফ্রেন্ডস, তখন আমরা বেলালটাকে আমরা দেখে ভার্ব বসাবো। অর্থাৎ উইথ কোথায়? এখানে। অর্থাৎ এখানে যেগুলো থাকবে সেটা আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী, কোথাকার সাবজেক্ট? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাও। প্রথম সাবজেক্ট কোনটা? বেলাল। তাহলে বেলালের সাথে কি বসবে? বেলালের সাথে বসবে ইজ। বোঝা গেছে? আরেকটা হচ্ছে ইনফিনিটিভ জিরান্ড, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ডিয়াল ফ্রেজ এবং ক্লোজ। এগুলো যে কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে যে ভার্বটা হবে সে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। আর তোমরা এখানে অনেক একটা জিনিস বুঝতে পারো না যে অ্যান্ড দ্বারা পদবিধারী কমন নাউন যুক্ত হলে দায়ের সংখ্যা অনুযায়ী ভার্ব হয়। দেখো হেডমাস্টার এবং টিচার, যে টিচার সে কিন্তু হেডমাস্টার হতে পারে। আমি যে বলি দ্য টিচার অ্যান্ড হেডমাস্টার, কি? দ্য টিচার অ্যান্ড হেডমাস্টার, তাহলে কিন্তু আমি ভার্বটা ওখানে সিঙ্গুলার বসাবো। কেন? টিচার অ্যান্ড হেডমাস্টার দুইটা তো সেম পার্সন, দুইটা কি? দুইটা সেম পার্সন, অর্থাৎ একই, একজনকে বোঝাচ্ছে। যখন আমি বলবো দ্য টিচার অ্যান্ড দ্য হেডমাস্টার, দ্য টিচার অ্যান্ড দ্য হেডমাস্টার, তখন এই দুইটা দা দেখে বোঝা যাচ্ছে যে ওখানে দুজন ব্যক্তি, দ্য টিচার একজন, দ্য হেডমাস্টার এখন একজন। তার মানে তখন আমরা ভার্বটাকে করবো প্লুরাল। ঠিক আছে? এই জন্য বলা হয় দায়ের সংখ্যা অনুযায়ী। কিসের সংখ্যা অনুযায়ী? দায়ের সংখ্যা অনুযায়ী। আশা এগুলো বুঝতে পারছো। আর কিছু রুলস আছে, এগুলো দেখলেই আমাদের রাইট ফর্ম ভার্বস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখ এখন আর অল্প কিছু আছে, যে ইউজ টু প্লাস ভার্বের কোন ফর্ম বসে? ইউজ টু প্লাস ভার্বের সময় বেস ফর্ম বসে। কি বসে? ইউজ টুর সাথে ইউজড টু এর সাথে ভার্বের অল টাইম বেস ফর্ম। কিন্তু যদি বি ইউজ টু, মানে বি ভার্বে যদি থাকে এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, এরকম যদি হয়ে যায় তখন আমাদের ভার্বের সাথে একটু ছোট করে আইএনজি বসাতে হয়, আদর করে একটু আইএনজি বসাতে হয়। ঠিক আছে? তাহলে ইউজ টুর সাথে ভার্বের বেস ফর্ম, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের রুলস। হ্যাঁ, প্রায় চলে আসে, একটু ইজির মধ্যে। তো ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, বি ইউজ টুর সাথে ভার্বের কি হয়? আইএনজি ফর্ম হয়। বোঝা গেছে? এরপরে হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। কি? দা প্লাস অ্যাডজেক্টিভ এর সাথে সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার ভার্ব হবে। আর সেম হবে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ এরপরে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। অর্থাৎ প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব হবে। মানে আগেরটা যেদিক দিয়ে যাবে পিছনের হালো সেই দিক দিয়ে যাবে। এরপর হচ্ছে ইজ এভরি আইদার নাইদার ওয়ান মেনি এ। কি কি? ইজ এভরি আইদার নাইদার ওয়ান মেনি এ। এগুলোর পরে সর্বদা, সর্বদা, ঠিক আছে, সর্বদা নাউন এবং ভার্ব প্লুরাল হবে। কি হবে? নাউন এবং ভার্ব
প্লুরাল হবে। কিন্তু যদি ইচ এভরি আইদার নাইদার ওয়ান মেনি এ এগুলোর উপরে যদি অফ থাকে, মানে ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, মেনি, এ অফ, এরকম যদি থাকে তখন নাউনটা হয়ে যায় প্লুরাল। কি হয়? নাউনটা প্লুরাল হয় আগের মতোই, কিন্তু ভার্বটা হয়ে যায় ভাইয়া সিঙ্গুলার। এটা মনে রাখবা, ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, মানে অফটা আসলেই ভার্বটা আমাদের সিঙ্গুলার হয়ে যাবে, কিন্তু নাউনটা আগের মতোই থাকবে। আর হচ্ছে হেয়ার দেয়ার প্লাস ভার্ব সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। হেয়ার দেয়ারের পরে ভার্বটা সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। তাহলে ভাইয়া সিঙ্গুলার বসাবো না প্লুরাল বসাবো? দেখো, হেয়ার দেয়ারের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পরে কচি করে একটা সাবজেক্ট দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? কচি করে, মানে খুবই ছোট একটা করে সাবজেক্ট দেওয়া থাকবে, সাধারণত মধ্যে চোখে পড়ে না। ভাবে কি হেয়ার আর দেয়ার, কিন্তু এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ঠিক আছে? তাহলে এই হেয়ার দেয়ারের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা তার পরের যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে এখানে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আমরা এই সাবজেক্টটা দেখবো যে সাবজেক্টটা কিসে আছে, সেই হিসেবে আমাদের ওটা বসবে। আর হচ্ছে এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। কি? এই যে এটা মনে রাখ, এ যদি এ থাকে তাহলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এই নাম্বার অফের সাথে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। কিন্তু এর জায়গায় যদি দি চলে আসে, কি যদি দি চলে আসে, দি নাম্বার অফ, তাহলে প্লুরাল নাউন হবে, সিঙ্গুলার ভার্ব হবে। কি দি চলে আসলেই প্লুরাল নাউন হয়ে গেল, সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। আর হচ্ছে নো, লার্ন, টিচ, এক্সপ্লেন, শো। নো, লার্ন, টিচ, এক্সপ্লেন, শো, এগুলোর পাস্ট ফর্মও থাকতে পারে, ঠিক আছে? এগুলোর পরে হয় হাউ প্লাস ইনফিনিটিভ, হাউ প্লাস ইনফিনিটিভ, মানে তোমার এটা হাউ প্লাস ইনফিনিটিভ দেওয়া থাকবে না। আই নো হাউ টু অপারেট কম্পিউটার, আই নো হাউ টু অপারেট কম্পিউটার। এই যে নো চলে আসলো, এগুলো চলে আসলেই তোমাকে ছোট করে একটা হাউ প্লাস ইনফিনিটিভ নিয়ে আসতে হবে। এখন ইনফিনিটিভ মানে কি ভাইয়া? একটু আগে বললাম টু প্লাস V1, টু প্লাস V1, এটা হচ্ছে ইনফিনিটিভ। এই ছিল রাইট ফর্ম ভার্বস। এগুলো জাস্ট দেখে দুই একটা বোর্ড করো, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবা, মাথায় কোনো রকমের প্রবলেম থাকবে না আশা করি, ঠিক আছে? এবং ভিডিও যারা যারা দেখতেছো তোমরা একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝেও ছড়িয়ে যায়, তারাও যাতে একটু দেখতে পারে, ঠিক আছে? একটু শেয়ার করে দাও তোমার ভিডিওটা। এখন আমরা চলে যাব নেক্সট পার্ট, কানেক্টরসে। কানেক্টরসে তোমরা গেলেই তোমাদের ইনশাল্লাহ তোমাদের গ্রামাটিক্যাল টপিকগুলো শেষ হয়ে যাবে। দেখ, কানেক্টরসের যে ওয়ার্ডগুলো বলে দেবো, এগুলো ভাইয়া আজকের মধ্যেই তোরা মাথার মধ্যে একটু নেওয়ার ট্রাই করবি। আর যদি একেবারেই না পারিস, তোদের মাথায় যা যা আসে তাই লিখে দিস, কিন্তু একটা ওয়ার্ডে বেশি বেশি লিখিস, তাহলে হয়তো 1-2 মার্ক পেতে পারিস, ঠিক আছে? কিন্তু এগুলো যদি একদম মুখস্থ থাকে এবং যদি 5-6টা বা 10টা যদি প্র্যাকটিস করতে পারিস, তাহলে ইনশাল্লাহ আর ভুল হবে না। এখন দেখো ওয়ার্ডগুলো কী কী। এগুলো ওয়ার্ডগুলো শুনতে খুবই ছোটো বাচ্চার মতো মনে হয়, কিন্তু আমরা এগুলো বাংলা মিনিও কিন্তু অনেকেই জানি না। অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাট দ্য সেম টাইম, একই সময়, অ্যান্ড, এবং, অ্যাজ, যেহেতু, অ্যাকর্ডিংলি, তদানুসারে, অ্যাট লাস্ট, পরিশেষে, অলসো, যদিও, বাট, কিন্তু, বেসিক্যালি, প্রধানত বা মূলত, বিসাইডস, এছাড়াও, বিকজ, কারণ, কনসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি, এই দুইটার মানে হচ্ছে ফলে। এরপর হচ্ছে ফার্স্টলি, প্রথমত, সেকেন্ডলি, দ্বিতীয়ত, ফাইনালি, পরিশেষে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হাউএভার, যেহেতু, ইনস্টেড, পরিবর্তে। এগুলো মিনিংগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, মিনিং যদি না থাকে তাহলে জাস্ট এজ এ বাট, সো, দেয়ারফর, এগুলোই মাথায় ঘুরবে। এরপর হচ্ছে ইনফ্যাক্ট, সত্ত্বেও বা যদিও। এরপর হচ্ছে একই সময় ইনস্পাইট অফ, ডিসপাইট, সত্ত্বেও। এরপর হচ্ছে দ্যাট, যে, দেন, তারপর হচ্ছে 24, দো অথবা অলদো, যদিও, দো অথবা অলদো, যদিও, দাস, এরূপে। এরপর হচ্ছে অন দ্য কন্ট্রি বা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রি অথবা অন দ্য আদার হ্যান্ড, যাই থাকুক, এটা হচ্ছে বিপরীতার্থক বা বিপরীত অর্থ প্রকাশ করতে ইউজ করা হয়। অর, অথবা, সিমিলারি, একইভাবে, স্পেশালি, বিশেষভাবে। এরপর হচ্ছে সিন্স, যেহেতু, হোয়েন, সময়। এরপর হচ্ছে রেদার, বরং, সো বা দেয়ারফর, তাই। সেকেন্ডলি, এটা লিখছিলাম, দ্বিতীয়ত, মরিবার। এছাড়াও আরও কিছু আছে যেগুলো হচ্ছে তোমার ডাবল ডটর দেখতে পারবে, ঠিক আছে? নট অনলি বাট অলসো, বোথ ডটর, অ্যান্ড, আইদার অর, নাইদার নর। এই হচ্ছে কানেক্টরস। এখন তোমাদের যে এমনটা হয় যে প্রশ্নের মধ্যে যে তোমরা বুঝতেইছো না যে কি ছেড়ে কি লিখবা, মানে কোনটা ছেড়ে কোনটা লিখবা। তোমাকে একটা সহজ টেকনিক বলে দেই, যে তুমি তুমি যেগুলো পারো আর কি, সো, অ্যান্ড, বাট, এগুলোই বেশি বেশি করে লিখবা, স্বল্পূর্ণকে দিয়ে আসবা, তাও তোমার মিনিমাম ধরো 2 মার্কস পেতে পারো, ঠিক আছে? 2 মার্কস পেতে পারো। যারা একদম পারবে না তারা এই কাজটা করবা, কারণ একটা ওয়ার্ডে যদি 10 জায়গায় যদি লেখো, 2টা হলেও হবে, ঠিক আছে? যার কারণে এগুলো হচ্ছে যখন তুমি একবারেই পারবে না, সেই উপায়। আর হচ্ছে রাইটিং এর কি সাজেশন লাগবে তোমাদের? বলো, রাইটিং এর সাজেশন কি লাগবে? যদি লাগে এখন আপাতত কয়েকটা দিয়ে দিচ্ছি, আর রাইটিং এর সাজেশন ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যেই চলে আসবে, ঠিক আছে? মানে বোর্ড থেকে চলে আসবে একদম। হ্যাঁ, প্রশ্নটা একদম আমার হাতে চলে আসবে, সেই প্রশ্নটা থেকে দিয়ে দেবো, ঠিক আছে? কি বললো?
আচ্ছা, রাইটিংটা একটু দিয়ে দেই। রাইটিংটা দেখো, প্যারাগ্রাফ, রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ফিমেল এডুকেশন, এরপর হচ্ছে ড্রাগ এডিকশন, এরপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, আর হচ্ছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ। ঠিক আছে, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এগুলো হচ্ছে তোমার যে কম্পারিজন যে প্যারাগ্রাফগুলো থাকে সেগুলো। ঠিক আছে, আর যেটা তোমার এমনি প্যারাগ্রাফ থাকবে তার জন্য তুমি পড়তে পারো সেম ভাবে, এখানে পড়বা প্রাইস হাইক, এরপর পড়বা ট্রি প্লান্টেশন অথবা ডিফরেস্টেশন। ঠিক আছে, এরপরে পড়বা এনভায়রনমেন্ট পলিউশন, আর পড়বা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অথবা ক্লাইমেট চেঞ্জ। আর লাস্টে তোমরা দেখতে পারো ন্যাশনাল ফ্ল্যাগ। এগুলো আপাতত দেখো, এবং তোমাদের যে বিস্তারিত রাইটিং এর যে সাজেশন, সেই সাজেশন খুব শীঘ্রই তোমাদেরকে দেয়া হবে। সাজেশন থেকে যে হুবহু কমন হবে এরকমটা না, তবে তোমাকে দেওয়ার ট্রাই হবে। এবং তোমাদের যে ক্লাসটা নেওয়া হলো, এটা ডিউরেশনটা মোটামুটি ভালোই হয়ে গেলো, অনেকটা ডিউরেশন হয়ে গেছে। তবে আমি আশা করব এই ক্লাসটা যদি তোমরা করো, হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট কেউ যদি 2x স্পিড বা 1.5 স্পিড দিয়েও যদি কেউ করো, যে তোমার ডিউরেশনটা কমায় নিয়ে এসে করলা, কিন্তু ধৈর্য ধরে ফুল ক্লাসটা করো, তোমার অনেকটা উপকার হবে। এটার মানে আমার উপর বিশ্বাস থেকে তুমি ক্লাসটা করতে পারো। ঠিক আছে, কারণ এই ক্লাসটা করলে তোমার যে পড়াশোনার যে তোমার গ্যাপগুলো, সেগুলো একটু হলেও পূরণ হবে, এবং এই লেকচারগুলো শুনলে তোমার মাথায় একটু হলেও কিছু ক্যাচ করবে। এগুলো করার পরে, তুমি এগুলো শোনার পরে বা খাতায় তুমি লিখলে, একটু করে পড়ার পরে তুমি জাস্ট বোর্ড কোশ্চেনটা বের করে প্র্যাকটিস করো, কিছু করে প্র্যাকটিস করো, 4টা 5টা 6টা 7টা করে প্র্যাকটিস করো, প্রতিটা টপিকের 4-5টা করে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ তোমার একটা ভালো প্রিপারেশন হবে, তুমি পরীক্ষায় ভালো করবা ইনশাল্লাহ। এটা তোমাকে দিয়েই হবে। তুমি এখনো ভাবতেছো যে ফার্স্ট পার্ট খারাপ হয়ে গেছে, আমি সেকেন্ড পার্টে কী করবো? হ্যাঁ, এটা ভাবার কিছু নাই, আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে, কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, যার কারণে তোমরা এইভাবে পড়ো, ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। এবং আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া থাকলো এবং শুভকামনা থাকলো, কারণ আমি তোমাদের জন্য ইংরেজি পরীক্ষার জন্য আমারও ঠিক মতো ঘুম হচ্ছে না, তোমাদের জন্যই পরিশ্রম করতে হচ্ছে, এটা আমার দায়িত্ব। কারণ তোমরা একজন হলেও আমার ক্লাস দেখো, বা একজন বা যতজনই দেখো, তোমাদের এই ক্লাস দেখার মাধ্যমে তোমাদের একটু হলেও উপকার হয়। যার কারণে এই ক্লাসগুলো করো, এবং তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা। এবং এই বলে আজকে ক্লাসটি শেষ করছি, এবং এইচএসসি 25 তোদের সাথে দেখা হলে আবার দেখা হবে এডমিশনে। ঠিক আছে, কোথায় দেখা হবে? এডমিশনে, ভার্সিটি এডমিশন। আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ দেখা হবে, এবং একসাথে ক্লাস করা হবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে 01720828052, এবং যারা সেকেন্ড টাইমার আছে তারাও কন্ট্যাক্ট করতে পারবে। এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব আমাদের পাঠশালা, এখানে তোমরা একটু করে সাবস্ক্রাইব করে দিও এবং ফলো এবং লাইক করে দিও, যদি তোমরা এরকম ক্লাসগুলো পেতে চাও এবং আপডেটগুলো পেতে চাও এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও এবং ফলো এবং লাইক দিয়ে রাখিও। তাহলে দেখা হবে আবারও ইনশাল্লাহ, এবং তোমাদের পরীক্ষাটা আশা করি ভালো হবে আল্লাহর রহমতে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।